বাইরে কেন গিয়েছিলি? একটু বান্ধবীদের সাথে বাইরে গেছিলাম, দরকার ছিল। বাড়িতে সব সুবিধা দেওয়ার পরেও বাইরে যাওয়ার সাহস হয় কি করে তোর? আর তোরা কি করিস? তোদেরকে এমনি এখানে রেখেছি? গার্ডদের উদ্দেশ্যে। আমার অনুমতি ছাড়া বাইরে যাওয়ার সাহস কে দিয়েছে তোকে? আমি দিয়েছি কি? অ্যান্সার মি। ইউ নো দ্যাট ইউ আর ফুল ইন মাই কন্ট্রোল। কিছু বলার মতো অবস্থায় নেই নদী। তার চোখে তাকিয়ে আটকে উঠে সাগর। তার নদীর চোখে জল। এই কি হলো? কি হয়েছে তোমার? কে কি বলেছে তোমাকে? একের পর এক হুঙ্কার করেই চলেছে সাগর। চুপ কেন? কে তোমায় কি বলেছে? নাম বলো। বোবা হয়ে গেছো নাকি? আমি বকা দিয়েছি জন্য তোমার চোখে আমার জন্যে পানি? জি। ও, তোমার চোখে পানি আনার অধিকার আমি ছাড়া আর কারো নেই। তাই অন্য কেউ ভুলেও এই দুঃসাহস দেখালে তার নাম বলো। এর মানে এই না আপনি যা খুশি তাই করবেন। তাই আমার যা খুশি তোমার সাথে তাই করব। এই অধিকার একমাত্র আমার। তোমার সব কিছুর অধিকার বুঝতে পেরেছো? সাগরের সাথে তর্ক করার কোনো মুড নেই এই মুহূর্তে। বেশ ক্লান্ত নদী। তুমি বাইরে বের হওয়ার মতো দুঃসাহস কি করে করলে? তুমি জানো তোমার উপর আমার সব সময় নজর থাকে। তাহলে আমার ভীষণ ক্লান্ত লাগছে সাগর। ঠিক আছে, রেস্ট নাও তাহলে। চলে যেতে নিয়েও ঘরে ফিরে আবার নদীর কাছে দাঁড়ালো। এবার শান্ত গলায় তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পড়ল। এমন ভুল যেন আর কোনো দিন না হয়। আর কোনো দিন যদি ভুল করেও হয় তবে তার পরিণতি তুমি সামলাতে পারবে তো? সাগরে এই শান্ত শীতল হুমকি নদীর শিরদাঁড়া দিয়ে শীতল হাওয়া বয়ে যাওয়ার মতো অনুভূতি দিল। তবে কি সুন্দর খারাপ কিছু করে ফেলল? আপনি এমন করছেন কেন? গত 1 বছর যাবৎ আমার জীবনে এভাবে পড়ে আছেন। সমস্যা কি আপনার? কি চান? এত নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে বলুন? কি আপনার প্ল্যান? খারাপ কিছু নিশ্চয়ই করেছেন আপনি। আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমার নিজের কোনো স্বাধীনতা নেই। কি হলো? চুপ করে আছেন কেন? নদীর চোখ দিয়ে অনর্গল পানি পড়েই চলেছে। একদিকে শারীরিক ও মানসিক যন্ত্রণা একসাথে যাকে বলে। সাগর কিছুক্ষণ হলো চলে গেছে। মানুষটা কি পাগল? কেউ এতটা ডেসপারেট হিংস্র কিভাবে হতে পারে? এটা কি করে ভালোবাসা হতে পারে? জোর করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। দেহ তো সবাই পায়, ভালোবাসা কয়জন পায়? এ সকল কথা চিন্তা করতে করতে নদী ঘুমের দেশে তলিয়ে যায়। তখন সময় ছিল বেলা 12টা আর এখন বাজে সন্ধ্যা 6টা। মাঝখানে এত সময় চলে গিয়েছে সে বুঝতেই পারেনি। হঠাৎ কারোর উপস্থিতিতে নদীর ঘুম ভেঙে যায়। চোখ খুলে সাগরকে দেখতে পেয়ে নদী অমনি ওখান থেকে ছিটকে সরে যায়। আপনি এখানে কেন? তো কোথায় থাকবো আমি? আপনার স্বাভাবিক কথাও কি হিংস্র, নাকি আসলে আপনি সবসময়ই এরকম? তুমি হিংস্র হতে বাধ্য করো। সাগরের নদী তুমি, শুধু সাগের নদী, আর কারো নও। আর তোমার জন্য একটি ওয়ার্নিং, কখনো তোমাকে স্পর্শ করা নিয়ে কথা বলে আমার ইগো হার্ট করো না। এর ফল ভালো হবে না। আপনি এভাবে আর কতদিন জোর করে অধিকার খাটাবেন আমার উপর? এখন তো শুধু এটাই বাকি। তোমার মনে হয় তোমার মুক্তি আছে আমার থেকে? তাহলে কতদিনের প্রশ্ন ওঠে কেন? যতদিন আমি আছি ততদিন তুমি শুধু আমার। মরে গেলেও কারো হতে দিব না। মানে কি এসবের? মেরে ফেলবেন আমায়? তোমাকে মারলে আমি নিজেই মরে যাব। আমার ভালোবাসায় তুমি অন্য কারো হতে পারবে না। যে যা বলবেন তাই করব আমি। হ্যাঁ, তা ঠিক বলেছ। তাই এখন ওষুধটা খেয়ে নাও। খাবো না বললাম তো। দয়া করে আপনার ওষুধটা নিয়ে আপনি চলে যান এখান থেকে। আমাকে একা থাকতে দিন। ইস, এমন তেজ দেখালে তো খেতে ইচ্ছে করে। তোমার খাওয়ার আগেই আমার খাওয়া হয়ে যাবে, সেটা তো ভালো হবে না, তাই না? কি কি খাবেন আপনি? না তুতলিয়ে চুপচাপ ওষুধটা খাও, বেশি কথা না বলে। প্লিজ, কাউকে কিচ্ছু করবেন না। বাহ, খুব ভালোই দেখি বোঝো আমায়। আমার থেকেও বেশি চেনো আমাকে, তাই না? এত ভালোবাসা আমাকে, তবুও কেন বলো না যে আমি ভালোবাসি তোমাকে?
এটা মজা করার বিষয় না, আর আমি আপনার সাথে মজা করছিও না। সত্যি করে বলুন। কেন? মায়া হচ্ছে? দরদ উতলে পড়ছে? হ্যাঁ হচ্ছে। আপনি কার ক্ষতি করেছেন আবার নতুন করে? মায়া হওয়ার কথা বলো না। তোমার এই মায়ার জন্য যতটুকু বেঁচে আছে তাও থাকতে পারবে না। দেখো গে, তোমার এই মায়া তার জন্য কাল হয়ে দাঁড়ালো। সো বি কেয়ারফুল বেবি। কি হলো, চুপ করে গেলে কেন? ভয় পাচ্ছ? অন্য কাউকে নিয়ে যেন তোমাকে ভাবতে না দেখি। আমার শরীর জ্বলে তখন। আর এমন কোনো ক্ষতি করিনি কারো এখনো, কিন্তু বলা তো যায় না কখন কি হয়ে যায়। নিশ্চয়ই তুমি এতটা নিষ্ঠুর নও যে নিজের ভুলের জন্য অন্যকে শাস্তি ভোগ করাবে। কি বললে? আবার বলো। তুমি এতটা নিষ্ঠুর হওনি। ওহ, মেরা দিল ধাক ধাক কারনে লাগা। তুমি করে বললে মেরি জান। আর তোমার দিকে যারা বাজে কথা বলেছে তাকে কিভাবে ছেড়ে দেই বলো? আপনি কিভাবে জানলেন? আবার আপনি? তোমার মুখে তুমিটাই সুন্দর লাগছিল বেবি। তুমি হয়তো ভুলে গেছো আমার নজর সবসময় তোমার উপরেই থাকে। আমি বেশি কিছু করব না, শুধু দেখার ক্ষমতা শেষ করে দিব ওদের। কথাগুলো বলার সময় চোখে মুখে তার তীব্র হিংস্রতা। চোখের সাদা অংশ লালাভ হয়ে আছে। মুহূর্তেই তার পাশে থাকা কাঁচের গ্লাস নিজের হাতের মুঠোই করে চাপ দিতেই গ্লাসের টুকরোগুলো তার হাতের মধ্যে গভীর ক্ষত সৃষ্টি হলো। টুপটুপ করে টকটকে লাল রক্ত পড়তে আরম্ভ করলো সাদা টাইলস বসানো মেঝেতে। হঠাৎ করে এমন হয় নদী কিছুটা ভয় পেয়ে দূরে সরে গেল। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে উঠল, এটা আপনি কি করলেন? হাত তো অনেকখানি কেটে গিয়েছে, কত রক্ত পড়ছে। এক্ষুনি কাঁচ টুকরো বের করে অ্যান্টিসেপটিক দিয়ে হাতটা বেঁধে ফেলুন, তা না হলে ইনফেকশন করবে। তোমাকে আমার কথা ভাবতে হবে না। ওষুধটা খেয়ে খাবার খেয়ে নাও, অনেক দেরি হয়ে গিয়েছে। তুমি খেলে আমি এখান থেকে চলে যাব, তার আগে না। ঠিক আছে, আমি খাবো। আপনাকেও আমার সাথে সব কিছু করতে হবে, তা না হলে আমিও খাবো না বলে দিলাম। আমার কথা না শুনলে আমি ঘুমাবো, ওষুধ না খেয়ে ঘুমাবো। অগত্যা নদীর কথা শুনতে হলো সাগরের। নদী ওষুধ খেয়ে সাগরের হাতেও সুন্দর করে ব্যান্ডেজ করে দিল, সাথে ওষুধও লাগিয়ে দিল। সাগর কিছু না বলে তাকে উঠে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে একটা মিলান হাসি দিল নদী। জীবনটা অগোছাল হয়ে গেছে তার। ভাবতেই দীর্ঘশ্বাস বের হয়ে আসলো ভিতর থেকে। সাগর ওই কাটা হাত দিয়েই ডাইভ করছে আর আনমনে ভাবছে, মাত্র 17 বছর বয়সের একটি তরুণী যেন 25 বছরের একজন পুরুষের জীবন ওলটপালট করে দিল। এমন করে কি হয়ে গেল সে নিজেও বুঝতে পারল না। একটা সময় তার তীব্র জেদ হয়ে গেল সেই তরুণী। সে যাই হোক, সেই তরুণীকে কারোর সাথে দেখলে তার মনে হয় তাদের সবগুলোরে ধ্বংস করে ফেলতে। সেই তরুণী শুধুই তার, দেখার অধিকারও তার। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু আমি না পেলেও যে আর কেউ পাবে না। বলেই মিলান হাসলো। গাড়ি চলে গেল তার গোডাউনের দিকে। হয়তো আজকে অপেক্ষা করছে কোনো ভয়ঙ্কর রাত কারোর জন্য। হয় কারোর জীবন শেষ, না হয় কারোর জীবন অন্ধকারে। গোডাউন থেকে বাড়ি ফিরে আগে শাওয়ার নিল সাগর। তবুও যেন তার রাগ কিছুতেই কমছে না। মনে হচ্ছে সব কিছু ধ্বংস করে দিতে পারলে তার শান্তি লাগতো। যেন কিছুতেই মানা যাচ্ছে না তার সেই একান্ত তরুণীকে কেউ নজরে দেখেছে। শাওর থেকে বের হয়ে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়ির এক এক করে সমস্ত কিছু ভাঙতে শুরু করলো সাগর। এতেও যেন তার মন শান্ত হচ্ছে না। তাই নিজের রুমের মিনি ছোট সারটায় গিয়ে হাতে পেয়ার নিয়ে বসে পড়ল। তারপর একের পর এক 3টা পেয়ার একসাথে খেয়ে শেষ করলো। সাগরের এমন ধ্বংসযোগ্য দেখে সাগরের মা এবং বাবা মিস্টার সানি চৌধুরী এবং মিসেস সানা চৌধুরী দৌড়ে নিজের ছেলের কাছে যায়। ছেলের এমন পাগলের মতো আচরণ দেখে মিসেস সানা চৌধুরী ছেলের কাছে আসতে নিলেই সাগর বলে ওঠে, মা, আমাকে একা থাকতে দাও, এখান থেকে চলে যাও তোমরা। সমুদ্র খেয়াল করলো হাতে সেই কাটা স্থান দিয়ে রক্ত পড়ছে, যেখানে নদী ব্যান্ডেজ করে দিয়েছিল। আমার নদীকে নিয়ে কথা বলার অধিকার এই দুনিয়ার কারো নেই, মানে কারো নেই। তাই ওকে এই নিয়ে কোনো প্রশ্ন করবে না। তোমাদের সবাইকে আমি আগেও মানা করেছি,
ওকে নিয়ে যা বলার শুধু আমি বলবো, আর কেউ ওর নাম বা ওকে নিয়ে কথা শুনতে চাই না। তোমরা যাও এখান থেকে, আমাকে আমার মতো থাকতে দাও। অনেক রাত হয়েছে, নিজেরা ঘুমিয়ে পড়ো। তারা আর কিছু না বলে নিজেদের রুমে চলে গেল। আর তারা খুব ভালো করেই জানে এখন সাগরকে ঘাটানো মানে সাগর আরও বিগড়ে যাবে, এতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এমন কাহিনী এর আগেও অনেক পার হয়েছে। নিজে ক্ষত বিখ্যাত হাত নিয়ে সাগর ওভাবে শুয়ে পড়ল। কিরে, কালকে ভাইয়া তোকে ওভাবে নিয়ে গেল, তারপরেও বকা দিয়েছে নাকি বাসায় গিয়ে? তুই তো আমার ভাইয়ার অনুমতি ছাড়া কোথাও বের হতে পারিস না। হ্যাঁ, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলাম ভাইয়ার চোখ দুটো কি লাল হয়েছিল। লিমা, তুই কি খেয়াল করেছিস? আসলে আমাদেরও বোঝা উচিত ছিল যে ভাইয়া তোকে পারমিশন দেব না। তুই বা কিসে এর জন্য পারমিশন না নিয়ে আসতে গেছিলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে তুই হয়তো আজকে কলেজে আসবি না। লিমাকে তো আমি এ কথাই বলছিলাম। আর একটা কথা, আজকে কলেজে এসে শুনলাম। কি শুনলি? আরে, গতকালকের ওই ছেলে দুটোর অবস্থা নাকি খুব খারাপ। হসপিটালে ভর্তি হয়ে আছে। বেঁচে আছে নাকি মরে যাবে কে জানে। তার উপর নাকি ছেলে দুটো অন্ধ হয়ে গেছে। কি বলিস? কোথা থেকে শুনলি এসব কথা? কই, আমি তো শুনতে পেলাম না। আরে, শুনবি কোথা থেকে? তোরা আসার কিছুক্ষণ আগে তো আমি কলেজে এসেছি। এসে এখানে দাঁড়িয়েছিলাম, তখন দেখি আমার পাশে তিনজন আমাদের কলেজের বড় ভাই। ওনারা কথা বলতে বলতে যাচ্ছিল। ওই হাঁটার উপরেই কিছু কথা শুনতে পেয়েছি। ও, যাই হয়েছে বেশ ভালোই হয়েছে। জানি না আরো কত মেয়ের সর্বনাশ করেছে, কত মেয়েকে উত্তপ্ত করেছে। তোর কপাল কত ভালো রে, নদী ভাইয়া তোকে কত ভালোবাসে। দূর থেকে কাশবন ভালোই দেখা যায়, কাছে গিয়ে দেখো সেখানে কত কিছু হচ্ছে। আমার কাছে এই ভালোবাসা বিষের মতো লাগে। মনে হয় কখন জানি দম বন্ধ হয়ে মরে যাব। সি সি, এগুলো কি বলস তুই? কেন মরবি? আল্লাহ তোকে অনেকদিন হায়াত দিক। তোর কিছু হলে ভাইয়া তো মরেই যাবে। জানি না কি হবে, তবে আমার কাছে এখনো অসহ্য হয়ে উঠেছে। হয়তো মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য এমন করছে, কিন্তু তাকে তো আমার কথাও ভেবে দেখতে হবে, তাই না? কখনো আমার মনে হয় আমি তাকে ভালোবাসি, আবার কখনো আমার মনে হয় আমি তাকে প্রচণ্ড ঘৃণা করি। এমন ঘৃণা হয়তো আমি এর আগে কাউকে এরকম ঘৃণা করিনি। তোদের সাথেও আমাকে কথা বলতে দেবে না সেই মানুষটা। তার নাকি হিংসে হয়। আমার বাবা মা, তার বাবা মা, ভাই কারোর সাথে আমাকে কথা বলতে দেবে না। তার নাকি সহ্য হয় না। এটা কোন ধরনের লজিক? আমাকে বোঝাবি তোরা? তোদের সাথে তাদের কথা, তার সাথে কথা বললে সমস্যা কোথায়? শোন, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আল্লাহর উপর ভরসা করেই তো বসে আছি। তুমি যেটা করবেন ভালোর জন্যই করবেন, সেই জন্যই তো সহ্য করছি সব কিছু। মনে হচ্ছে তার তীব্র জ্বর এসেছে। নিজের গায়ে তাপ প্রবলভাবে অনুভব করলো, তবুও যেন সে নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তার। তার একমাত্র চিন্তাই তো শুধু নদীকে নিয়ে, তার ভালোবাসা, তার প্রেম, তাকে নিয়ে ভাবা। সাগরের ঘুম ভাঙলো মাথায় পানি নিতে নিতে। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমরা সবাই এখানে কেন? আমার কিছু হয়নি। তোমরা নিজেদের মতো কাজ করো। কোনো সমস্যা হলে জানাবো। অফিসে আজ একটি মিটিং রয়েছে, আমাকে বের হতে হবে। কি শুরু করেছো ভাইয়া? এত জ্বর নিয়েও মিটিংয়ের কথা ভাবছো? আর ভুলে যেও না, অফিসের দায়িত্বে তুমি ছাড়াও বাবা রয়েছে। বিজনেস বাবা সামলে নেবে, তুমি বাসায় থেকে রেস্ট করো। না, এখন এমনি তো বাসায় থাকা হবে না। আমার মিটিংয়ের চেয়েও বেশি ইম্পর্টেন্ট কাজ আছে আজ। মিটিংয়ের চেয়েও ইম্পর্ট্যান্ট কাজ? তার মানে নিশ্চয়ই নদীকে নিয়ে। কোনো দরকার হলে আমাকে বলো, আমি গিয়ে ওর সাথে দেখা করে আসবো। তুই এত বড় সাহস কোথা থেকে পেলি নীরা? আমায় নদীর নাম মুখে নিয়েছিস, আবার ওর সঙ্গে দেখা করতে যাওয়ার মতো কথা বলে নিজের দুঃসাহস দেখালি। ভাইয়া, ও আমার থেকে বয়সে অনেক ছোট, তাই বলছিলাম। আচ্ছা, এখন থেকে আমি নদীকে ভাবি বলে ডাকবো। তার কোনো প্রয়োজন নেই। ওর সাথে কথা বলার মতো সাথে কেউ কথা বলুক। কোথাও যাচ্ছ? পানি আনতে। তুমি দাঁড়াও, পানি আমি আনছি।
সাগরের গায়ে তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট। তবু সে এই অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে। নদী এসে দরজা খুলে দিল। দরজা খুলতে সামনে সাগরকে দাঁড়ানো দেখতে বুঝতে পারল সাগর হয়তো অসুস্থ, কারণ তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। শরীরে হাত দিয়ে বুঝতে পারল যা হওয়ার তাই হয়েছে। আপনার তো অনেক জ্বর এসেছে, শরীর তাপে পুড়ে যাচ্ছে। সব ছাড়খাড় হয়ে যাক, তবু তুমি আমার থাকবে। কী সব আবোল তাবোল বলছেন? আপনি কিছু খেয়েছেন? এই অবস্থা থেকে বাসা থেকে বের হতে গেলেন কেন? আপনি তো নিজেও পাগল হয়েছেন, সাথে আমাকেও পাগল বানাবেন। ঠিকমতো দাঁড়াতে পারছেন না, আরে ফোনে চলে আসছেন। বাসায় সবাই কি করে তার আপনাকে কিছু বলে না? তোমাকে না দেখলে এমনিতেও অবস্থা আরও খারাপ হয়ে যেত। তুমি না থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। বাসায় সবাই কি বলবে আমাকে? কারো কিছু বলার সাহস আছে নাকি? সেটাই তো, আপনাকে কে কি বলবে? আপনি তো কারোর কথা শোনার মানুষ না। চলুন রুমে চলুন। নদী সাগরকে ধরে নিজের রুমে নিয়ে গেল। আপনি থাকুন, আমি ওষুধ দিচ্ছি। নড়বে না এখান থেকে। সাগরের জ্বর ক্রমেই বেড়ে চলেছে। নদীর এই মুহূর্তে কি করা উচিত সে নিজেও বুঝতে পারছে না। সাগরের গঙ্গানির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঝড়ের ঘরে কি বলছে নদী তাও বুঝতে পারছে না। সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে সাগর হয়তো তাকে নিয়ে কিছু বলছে। সাগরের কথা শোনার জন্য তার মুখের কাছে নিজের কান আগাতে সে শুনতে পায়। আমায় ভালোবাসো না কেন নদী? এত ঘৃণা কেন করো? আমায় ভালোবাসো না কেন? আর কিছু শোনার ইচ্ছে হলো না তার। সে ভালোই বুঝতে পেরেছে এখনো পর্যন্ত ওষুধ পায়নি তার শরীরে, যার কারণে জ্বর ক্রমশ বেড়ে যাচ্ছে, সাথে তার গঙ্গানি। এভাবে চলতে থাকলে সাগরের সেন্স থাকবে না। সেন্স থাকবে না মানে সেন্স তো এখনই নেই। অনেক হয়েছে, এবার শুধু খেয়ে নিন। জ্বরে আপনার শরীর পুড়ে যাচ্ছে। আমায় কেন ভালোবাসো না সাগর? কেন বাসো না? নদী এবার জোর করে উঠে গেল। সাগরের জ্বর আরও বেড়েই চলেছে। অপেক্ষা করাটা ঠিক হবে না, তাই সে দ্রুত ওষুধ এনে সাগরকে খাইয়ে দিল এবং একটি ভেজা কাপড় দিয়ে তার কপাল বরাবর উল্টিয়ে পাল্টিয়ে রাখছে। সাগরের ক্ষত হওয়া হাতে রক্ত শুকিয়ে লেগে আছে। নদী আরেকটি ভেজা কাপড় নিয়ে তা সাবধানে পরিষ্কার করতে লাগলো। নতুন ব্যান্ডেজ হাতে লাগিয়ে দিতে দিতে মনে মনে ভাবল নদী, নিজের প্রতি তার এত অনীহা কেন? আমাকে এত যত্ন করেন অথচ নিজের যত্ন একটুও করতে পারেন না। নিজেকে কেন কষ্ট দেন? আমাকে কষ্ট দিয়ে যে আপনিও কষ্ট পান সেটা আমি খুব ভালো করেই জানি। আপনাকে ডাক্তার দেখানো প্রয়োজন, কিন্তু আপনি তো সেটা মানবেন না। আমি খুব ভালো করেই জানি, যে করেই হোক আপনাকে মানাতে হবে। আপনাকে আমি সাইকোলজিস্টের কাছে নিয়েই যাব, যে করেই হোক। আপনার ব্যবহার কোনো সাধারণ মানুষের ব্যবহার হতেই পারে না। যার নিজের বাবা মাকে সন্দেহ করে আমাকে নিয়ে, মেয়েদের সাথে কথা বলা বন্ধ, এটা কোনো স্বাভাবিক মানুষ হতেই পারে না। সাগর নদীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তার জ্বর এখন কম, অনেকটা সুস্থ লাগছে। তবুও সে নদীর সান্নিধ্যে থাকার জন্য বলল, ভীষণ মাথা ব্যথা করছে আমার, একটু মাথাটা টিপে দিবে প্লিজ? আর কোনো তর্ক না করে চুপচাপ সাগরের মাথা টিপে দিতে লাগলো। হঠাৎ সাগর বলে উঠল, আমার বউয়ের হাতে জাদু আছে, দেখেছো তার ছোঁয়ায় আমি কতটা সুস্থ হয়ে গেছি। আর মাত্র কিছুদিন, তারপরে আমার বউ সবসময় আমার কাছে থাকবে। মানে আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো, তাহলে কথার খেলাপ কেন করছেন? কই আমি কথার খেলাপ করছি? আর 7 দিন পরেই তো তোমার 18 বছর পূর্ণ হয়ে যাবে। সেই সাথে আমি তোমাকে আমার ঘরে তুলব নতুন রূপে সাজিয়ে। সাগরের কথা শুনে নদী চমকে উঠল। কিভাবে কি হলো? কখন? মানে তার এত তাড়াতাড়ি 18 বছর হয়ে গেল? এই লোকটার সাথে পরিচয় হওয়ার পর থেকে মনে হয় তার সময় একটু তাড়াতাড়ি যাচ্ছে, তা না হলে তার 18 বছর পূর্ণ হয়ে যাবে। অথচ সে বুঝতেই পারল না। সাগরের কথা শুনে 1.5 বছর আগের অতীত মনে পড়ল নদীর। 1.5 বছর আগে, আজ থেকে 1.5 বছর আগে সাগর আর নদী সবাইকে সাক্ষী রেখে পারিবারিকভাবে বিয়ে করেছিল। সে জানে না কিভাবে কি হয়েছিল, কিন্তু সব কিছু তার কাছে স্বপ্নের মতো ছিল। সেই 1.5 বছর আগের ঘটনা। সে আজও জানতে পারেনি তাকে কোথায় কখন তাকে দেখেছে। তবে এতটুকু মনে আছে যে যেদিন থেকে তার জীবনে সাগর এসেছে, সেই দিনের পর থেকে তার আশেপাশের পরিবেশ আর মানুষগুলো কেমন জানি অপরিচিত হয়ে গেছে সব। তার বন্ধু বান্ধব সবাই কেমন যেন সবসময় তাকে অ্যাভয়েড করতো, শুধুমাত্র নিশা আর লিমা এই দুজন ব্যক্তি ছাড়া। তারপরে একদিন হঠাৎ করে সাগর তার সামনে এসে প্রপোজ করে বসলো। অথচ সবচেয়ে অবাক করার বিষয় হলো সাগর তাকে প্রপোজ করেছিল
ও প্রপোজ করেছে বলে ভুল হবে, এক প্রকার থ্রেট দিয়েছিল। জীবনটা তার দুর্বিষহ হয়ে গেছে। কোনো ছেলে মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষও তার কাছে আসতে কি জানি কি করেছে সে সাইকো। তারপরে কিভাবে যেন তার বাবা মাকে রাজি করে ফেলল। হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখে তাদের বাড়িতে কিছু মানুষ আছে। তারপর অজান্তে বিয়ে হয়ে গেল। সমস্ত সময় দেশে তো আমার ভিতর ছিল। কি ভাবছো এমন করে? কখন থেকে ডাকছি, কোনো পাত্তা নেই। কোথায় হারিয়ে গেলে? কার ভাবনায় মশগুল? কিছুটার আগে রাগী স্বরে বলল সাগর। নদী আর তাড়াতাড়ি করে বলল, কারো কথাই ভাবছিলাম না। কিভাবে যেন 1.5 বছর পার হয়ে গেল, সেই কথাই ভাবছিলাম। কিভাবে যেন বিয়ের দাও হয়ে গেল, মানে সব কিছু কেমন করে হয়ে গেল সেটা আমি বুঝতেই পারলাম না নিজের অজান্তেই। না, তাহলে ঠিক আছে। তুমি সব সময় আমার কথাই ভাববে, আমাকে নিয়ে ভাববে। তোমার কাজই শুধু আমাকে নিয়ে ভাবা। অন্য কারো কথা ভুলেও মাথায় আনবে না। যার কথা মাথায় আনবে তারও ক্ষতি হবে, সাথে তোমারও। সাগরকে ছাড়া নদী সম্পূর্ণ, এটা মাথায় রেখো। আপনি থাকেন, আমি আপনার জন্য স্যুপ নিয়ে আসি। সাগরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নদী রান্নাঘরে চলে গেল। নদীকে রান্নাঘরে দেখে নদীর মা, সাগরের জ্বর এখন কেমন? তুই ওকে রেখে কেন আসলি? আমাকে ডাকলেই তো পারতি, আমি স্যুপ দিয়ে আসতাম। এখন অনেকটা কম, সমস্যা নেই, আমি নিয়ে যাচ্ছি। আহারে, ছেলেটা এত ভালো, কেমন করে জ্বর আসলো? ছেলেটা সব সময় তোর কত খেয়াল রাখে, আর তুই একটু ছেলেটার খোঁজ রাখতে পারস না? তোর খেয়াল রেখে ও সময় পায় না, নিজের খেয়াল কেমনে করে রাখবে? ছেলেটার মুখটা জ্বরে কত শুকিয়ে গেছে। যা এখন তাড়াতাড়ি, ছেলেটা একাই রুমে আছে। নদীর এমন কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এটা নতুন না তার কাছে, কারণ সবাই সাগরের আসল রূপ তো দেখেনি, দেখেছে শুধু নদী। এখন আর কেউ জানে কি না সে এটাও জানে না। সে চুপচাপ নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে ঢুকেই দেখলো সাগর বিছানায় হেলান দিয়ে ফোন দেখছে। নিন, খেয়ে নিন। তুমি খাইয়ে দাও। তখন খুব বেশি অসুস্থ হয়েছিলেন বলে খাইয়ে দিয়েছি, এখন তো বেশ ভালোই আছেন, তাহলে কেন খাইয়ে দিব? যান, নিজের হাত দিয়ে খেয়ে নিন। আমি এখন পারবো না খাইয়ে দিতে। খেয়ে বাসায় চলে যান, আজকে আর অফিসে যাওয়ার দরকার নেই। আমি তো তোমার এত কথা শুনতে চাইনি। আমি বলেছি তুমি আমাকে খাওয়াই দিবে, তো তুমি আমাকে খাইয়ে দিবে, ব্যাস। এর থেকে একটা কথাও শুনতে চাই না। অগত্যা নদী তাকে খাইয়ে দিতে থাকলো। খাওয়া শেষ হওয়ার একটু পরে নদীর মা রুমে আসলো। বাবা, তোমার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। শুধু নদীর খেয়াল রাখলেই হবে বাবা? তোমার নিজেরও তো শরীর আছে, তার দিকেও তো একটু নজর দিও। নদী তো আমার শরীর মা, তাকে যত্ন নিলেই আমার নিজের যত্ন নেওয়া হয়ে যায়। তার অসুখ হলে মনে হয় নিজের শরীরের কোনো অংশে মনে হয় অনেক বড় ঘা হয়েছে, তাই তো নিজের শরীরকে সব সময় সুস্থ রাখি। একদিনে নদীর দিকে তাকিয়ে কথাগুলো বলল সাগর। অন্যদিকে সাগরের কথা শুনে নদী ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। যতই হোক, তার মার সামনে এমন কথা বলে যে কোনো মেয়েরই লজ্জা লাগবে। আবার অন্যদিকে রাগও হচ্ছে। মনে হচ্ছে এখন সাগরের চুলগুলো ছিঁড়তে পারলে তার ভীষণ ভালো লাগতো, শান্তি লাগতো। কিন্তু এই আশা পূরণ কখনোই হবে না, তাই মনে মনেই চুল টেনে চেয়ে ফেলো। এদিকে নদীর মা আর কিছু না বলে চলে গেল, সব কিছু নিয়ে চলে গেল। আপনার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? কেন? এখানে লজ্জা লাগার কি আছে? লজ্জার তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনি একটা বেশরম, লজ্জাহীন মানুষ। আপনার সাথে কথা বলাই বেকার। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বলছে লজ্জার কিছু নেই। কে বলে শাশুড়ির সামনে? আপনার কথা না হয় বাদই দিলাম, আমার কথা তো ভাবেন। আমার মাসের সামনে এমন কথা বললেন, বমি এখন তার সামনে কেমন করে যাব? এখানে লজ্জার কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না কেন? আমি তো আর পরের বউয়ের তারিফ করি নাই, আমি আমার বিয়ে করা বউয়ের তারিফ করেছি। তাই লজ্জা তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরের বউয়ের তারিফ করলে তো লজ্জার একটা বিষয় ছিল হয়তো। আমি তো পুরো দুনিয়ার সামনে জোর গলায় বলতে পারবো না সব কথা। ঠিক আছে, আপনি তো বেশরম, আপনার লজ্জা নেই, তাই আপনি বলতে পারবেন। তাদের কথার মাঝে হঠাৎ করে ফোন বেজে উঠল নদীর। সাগর কিছু বলার আগে নদী তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ফোনের ওপাশ থেকে, মা, তোমার কাছে তো মনে হয় সাগর গেছে,
ওকে একটু ভালোভাবে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর বাড়িতে পাঠাও। যদি থাকতে চায় তাহলে রেখে দিও তোমার কাছে। আমাদের কারো কথা ঠিক মতো শোনে না, তুমি একটু দেখো প্লিজ। জি আন্টি, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু করব, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি আসার জন্যই তোমায় একটু ভরসা পাচ্ছি, তা না হলে কি সাধ্য ছিল এই ছেলেকে এমন করে মানুষ করার? তোমার সাথে পরিচয় হওয়ার আগে তো আমার ছেলেকে দেখিনি, আমার ছেলেকে দেখনি। সেটা একদম কারো কথা শুনতো না, অবশ্য এখনো শোনে না কারো কথা। কি আর বলবো বলো, যত সব চিন্তা ভাবনা সব আমার উপর দিয়ে যায়। এক এক সময় এক একটা ঝড় যায় আমার উপর দিয়ে। যতই বলি চিন্তা করব না মা, তো তবুও চিন্তা হয়। তোমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকটা ভালো হয়েছে। যাই হোক, আমার কথা নাই শুনলে, তোমার কথা তো শুনে এটাই অনেক আমার কাছে, আর বেশি কিছু চাই না। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু আমার উপর ছেড়ে দিন, আমি দেখছি কি করা যায়। উনি আপাতত আমার কাছেই আছেন, আজকে অফিসে যাননি, এখনো ওষুধ খেয়ে শুয়ে আছে। হ্যাঁ, আমি তো অফিসে ফোন দিয়েছিলাম, ওর ম্যানেজার তো এই কথাই বললো। যাই হোক, একটু শান্তি লাগছে এখন ছেলেটা তোমার কাছে আছে। তোমার কাছে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আমি নিশ্চিত তুমি যা করার করো। আমার এই ঘাড়তারা ছেলেটাকে মানুষ করে দাও। আচ্ছা রাখি, অনেক কথা বলতেছে, পরে দেখা যাবে যে তোমাকে বকবে আমার সাথে এত কথা বলার জন্য। না না আন্টি, সমস্যা নেই, আপনি বলেন। অনেকটা সময় হয়ে গেছে তোমার বাবা অফিসে চলে গেছে, সে কখন। আমি ওর টেনশনে এখনো খাবার খাইনি, আমার খেতে হবে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সোনা। তাছাড়াও বাড়ির অনেক কাজ আছে। এখন রাখি, পরে কথা বলবো। তুমি তাহলে ওর খেয়াল রেখো। জি আন্টি, আল্লাহ হাফিজ। ফোনটা রেখে দিতে সাগর বলে উঠল, কে ফোন করেছে দেখি? আপনার মা ফোন করেছিল। তাই বলে এতক্ষণ কথা বলতে হবে? আপনার কি মাথা ঠিক আছে নাকি গেছে? সে আপনার মা হয়, এই কথা মাথায় রাখবেন। আপনি না আমার বাবার সাথে ঠিকমতো কথা বলতে দেন না, আপনার বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলতে দেন। আমাকে কি মানুষ মনে হয় না আপনার? আমাকে যেভাবে পারেন সেভাবে রেখে দেবেন, আমি কি পুতুল? আমার হিংসা হয় কারোর সাথে কথা বললে তুমি, আমি নিতে পারি না, হোক সে ছেলে হোক সে মেয়ে। আপনার মেন্টালি প্রবলেম আছে, প্লিজ আপনি ডাক্তার দেখান, তা না হলে দেখবেন কবে আমি আপনার এই অত্যাচারে দুনিয়া ছেড়ে চলে যাব। তুমি কি বললে আবার বলো? আমার মেন্টাল সমস্যা আছে? তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? প্রচণ্ড রেগে কথাগুলো বলল সাগর। রাগের কারণে তার চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। নদী সেটা খেয়াল করতে তার হাত পা কেঁপে উঠল, বুকের ভিতর ধুকধুক আরম্ভ করলো। আপনি কি কোনো কথা পজিটিভভাবে নিতে পারেন না? একটা ভালো কথা আপনি উল্টো দিক কেন নেন? আপনার সমস্যা কোথায় আমি আজ পর্যন্ত ধরতে পারলাম না। আপনি কেন সব জিনিসের নেগেটিভ ধরেন? আমি আপনাকে একটা ভালো কথা বললাম আর আপনি রেগে যাচ্ছেন, এটা কোন ধরনের কথা আমাকে বলেন? কথাগুলো বলতে বলতে নদী কান্না করে ফেলল। প্লিজ নদী, তুমি এভাবে কান্না করো না, তোমার কান্না দেখলে আমার কষ্ট হয়। প্লিজ প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আপনার অসুখ তো অনেকটাই কমে গেছে, এখন তো আপনি চাইলে বাড়িতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আন্টি আপনার জন্য অনেক চিন্তা করছে, বাসায় চলে যান, তাদের সাথে দেখা করেন, কথা বলেন। যাবো তো, তার আগে তোমার সাথে একটু টাইম স্পেন্ড করে নেই, তারপর না হয় যাব। রাতের দিকে বাসায় যাব, তোমার সাথে থাকলে আমার অসুস্থতা এমনিতেই সেরে যাবে, এত ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। তার আগে আমাকে একটা এনার্জি ড্রিঙ্কস দাও। বাড়িতে তো এনার্জি ড্রিঙ্ক নেই, দোকানে যেতে হবে। এখন আমি দোকানে যেতে পারবো না, আর বাড়িতে আব্বু নেই যে আব্বুকে বলবো কিনে নিয়ে আসতে, তাই এখন পাচ্ছেন না এনার্জি ড্রিঙ্ক। আমি ওই এনার্জি ড্রিঙ্কস চাইনি, যেটা আমি চেয়েছি সেটা আমার রুমের মধ্যেই আছে। কই, আমি তো কোনো এনার্জি ড্রিঙ্ক দেখতে পাচ্ছি না। বলে নদী এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও এনার্জি ড্রিঙ্ক খুঁজে পেল না। হঠাৎ করে সাগর নদীকে ডাক দিতেই নদী সাগরের দিকে তাকালো। সাগর এক ঝটকায় তাকে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে দিল। বেচারি নদী তো 440 ভোল্টের শক খেলো, এই শকটা কেউ না খেলেই বুঝতে পারবে না। অন্যদিকে সাগরের তো কোনো হুঁশ নেই, সে আরামে নদীর কোমল ঠোঁটই চুষে নিতে আরম্ভ করলো। একটা সময় তার ঠোঁট ধীরে ধীরে নদীর গলদেশে চলে আসলো, সেই সাথে তার হাতগুলো অবাধ্য বিচরণ আরম্ভ করলো। সাগর আমাকে ছাড়েন প্লিজ, যে কোনো সময় আম্মু চলে আসতে পারে, দরজা খোলা আছে, প্লিজ সাগর আমাকে ছেড়ে দিন, আমি নিতে পারছি না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না নদী, প্লিজ তুমি আমাকে কন্ট্রোল করো, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি নদী।
এটা যেন মদের থেকেও বড় নেশা। নদী সহ্য করতে না পেরে এক ঝটকে সাগরকে তার থেকে দূরে সরিয়ে দিল। সেই সাথে সাথে দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। অন্যদিকে সাগরের তো রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে নদী কেন এভাবে ধাক্কা দিবে? সে তো তার বৈধ স্ত্রী, আর সাগর তার বৈধ স্বামী। এখানে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হতেই পারে, তাহলে নদী কেন এমন করবে? সন্ধ্যার কিছুক্ষণ আগে দিয়ে নিজের রুমে প্রবেশ করলো। আপনি চলে যাচ্ছেন? আগামীকালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসতে পারবো না, ড্রাইভারকে পাঠিয়ে দিব। ড্রাইভার তোমাকে রেখে আসবে। একা একা পাকামি করে যেন কলেজে না যাওয়া হয়, আর কলেজে গিয়ে বেশি যেন লাফালাফি না হয়। আমি কিন্তু সব সময় তোমার উপরে নজর রাখি, এটা মাথায় রাখবে। আর ছেলে মেয়েদের থেকে তো 10 হাত দূরে থাকবে, ছেলেদের থেকে বিশেষ করে আরও দূরে। কথাটা ভালো করে মাথায় গেঁথে নিও। আর আমার কথা না মানলে কি হবে সেটা তো তুমি ভালো করেই জানো। আল্লাহ হাফেজ। সাগর চলে যেতে নদী একটা নিঃশ্বাস ছাড়ল। সে হয়তো ভেবেছিল সাগর তখনকার জন্য কোনো কিছু বলবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সাগর তাকে কিছুই বলেনি। এটা ভাবতে তার ভালো লাগছে। সে তো ভেবেছিল আজকে তাকে সাগর নির্ঘাত মেরে ফেলবে। যাই হোক, সে এখন আপাতত মুক্ত, যা ইচ্ছে তাই করতে পারবে। ভাবতেই তার আনন্দ লাগছে। কি রে, আর কিছুদিন পরেই তো পরীক্ষা শুরু। আমার তো কোনো কিছু পড়া নেই। আমার টেনশনে হাত পা কাঁপছে। এমনি পরীক্ষা হলে তাও কোনো কথা ছিল, আমি কিন্তু বোর্ড পরীক্ষা। ভাই, কেউ বাঁচা আমারে। সারা বছর পড়াশোনার খবর নেই, পরীক্ষা আসলেই কান্নাকাটি করিস। এটা তোর খুব খারাপ একটা অভ্যাস লিমা। তোর কপাল ভালো, তোর নদীর সাথে তোর সিট, সেজন্য তুই প্রত্যেকবার বেঁচে যাস। নদী বেচারা সারা পরীক্ষায় তোকে দেখায়। শোন, এখনও যে কয়েকদিন সময় আছে, ভালোভাবে পড়াশোনা কর। একটু তো কিছু নিজের জ্ঞানে লেখা শেখ। আরে দোস্ত, রেগে যাচ্ছিস কেন? তোরাই তো আমার শেষ ভরসা। তোরা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আর এখন বই ধরলে মনে হয় কি রেখে কি বলবো বা কি পড়বো, তাই না পড়ে বই রেখেই দেই। সবার যে পড়তেই হবে তার তো কোনো মানে নেই না। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে রোগীকে হবে। হ্যাঁ, আমারে বোঝা। তোরা থাকতে কেন আমার চিন্তা করতে হবে? এত কিছু তোরা আমাকে দেখাবি? আরে এখন থাম তোরা। যাই বলিস লিমা, নিসা কিন্তু ঠিক কথাই বলেছে। তুই মজা করা বাদ দিয়ে একবার ভেবে দেখ তো, আমরা আর কতদিন তোর সাথে এত কিছু করব। ভালো করে পড়াশোনা করে তো চান্স পেতে হবে ভালো একটা জায়গায়, তাই না? আমাদের সবার বাবা মা আমাদের নিয়ে কত চিন্তা করে। এখন না হয় পরীক্ষা দিয়ে চলে গেলি, কিন্তু ভর্তি পরীক্ষার সময় কি করবি বল? একবার তো একটু ভেবে দেখ। আরে তখনকার চিন্তা সেই তখন দেখা যাবে। এখনকার চিন্তা এখন কর আগে। ভবিষ্যতে দেখা যাবে। আরে ওইটা আকাশ না আমাদের দিকে এগিয়ে আসছে। আল্লাহ, আমার ক্রাশ আমার দিকে এগিয়ে আসছে। দোস্ত, আমাকে কি প্রপোজ করবে নাকি রে? আল্লাহ, যদি আমাকে এখন প্রপোজ করে তাহলে তো আমি অজ্ঞান হয়ে যাব। কি করব রে বল তো? উল্টাপাল্টা কথা বাদ দিবি। তোর উল্টাপাল্টা কথার ধরন কখনোই গেল না। আকাশ কি বলতেই এদিকে আসছে, আগে সেটাই চিন্তা কর। তার আগেই তুই এত সব চিন্তা ভাবনা করতেছিস। হ্যালো আকাশ, কিছু কি বলবে? হ্যাঁ, আসলে কিছু বলতাম। আমার একটু নদীর সাথে আলাদাভাবে কথা আছে। আমার তোমার সাথে কোনো আলাদাভাবে কথা নেই আকাশ। আমার এখন বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তোরা সবাই চলে যা, আর আমি আসছি। বলে নদী চলে যেতেই নদীর হাত আকাশ তার হাত দুটো আগলে ধরে। প্লিজ আমার হাত দুটো ছেড়ে দাও, প্লিজ আকাশ, আমাকে যেতে দাও। আমার কথা শোনো আকাশ। তুমি খুব ভালো করে জানো আমি ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে, কলেজে সহজে কারো সাথে মিশতে পারে না। তবে আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করি। বলবো করে আর বলা হয়নি। আমার থেকে দূরে সরে যাওয়া, প্লিজ আমার থেকে দূরে সরে যাও। নদী, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমাকে বলো। প্লিজ আকাশ, তুমি এখান থেকে চলে যাও। আমাকে একটু আমার মতো একলা থাকতে দাও। চলে যাও এখান থেকে, আমি বিবাহিত। বলে নদী এক দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। সে খুব
ভালো করেই জানে আকাশের সাথে কথা বলা সাগরের কানে ঠিকই চলে গেছে। সে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে সাগর যেন কোনোভাবে আকাশের ক্ষতি না করে। রাতে নদী বসে বসে পড়াশোনা করছিল, সামনে পরীক্ষা, সেই কারণে বর্তমানে নদী খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। হঠাৎ কোথা থেকে সাগর এসে নদীর কোমর জড়িয়ে ধরল, সাথে সাথে নদীর ঘুম হাওয়া হয়ে গেল। এই হলো এক জ্বালা, পড়াশোনা করার সময় চোখে ঘুম এসে হানা দিয়ে বসে থাকে, আর যখন কোনো পড়াশোনা নেই, কাজ নেই, চুপচাপ বসে থাকতে হয়, তখন চোখে ঘুম আসে না। নদী পিছনে ফিরে তাকিয়ে দেখলো সাগর তার দিকে চোখ লাল টকটকে করে তাকিয়ে আছে। তোকে না বলেছি আমি কারোর সাথে কথা বলবো না, কোনো ছেলের সাথে কথা বলবি না। আমি একটু কলেজে যাইতে পারিনি আর শুরু হয়ে গেছে তোমার পাগলামি। ওই ছেলেটাকে, ওই ছেলেটার সম্পূর্ণ নাম বলো আমাকে। সাগর দেখো, শান্ত করেন নিজেকে। ওই ছেলেটা হচ্ছে আমার ক্লাসমেট। ওরা সবাই সব সময় সবার থেকে এগিয়ে থাকে, পড়াশোনায় খুব ভালো, তাই আমি একটু বলেছিলাম ওকে আমাকে হেল্প করতে। বাড়ি থেকে এমনি এমনি তোর জন্য এতগুলো টিচার দেখেছি, তোর কেন আকাশের কাছেই যাইতে হবে? না আসলে তাড়াতাড়ি উত্তর দে আমাকে, তা না হলে হয় তোর আজকে শেষ দিন হবে, না হয় ওই ছেলের আজকে শেষ দিন হবে। আমার কথা শুনুন, বোঝার চেষ্টা করুন। ছেলেটা শুধুমাত্র আমার ক্লাসমেট, এর বাইরে কোনো সম্পর্ক নেই ছেলেটার সাথে আমার। আপনি প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। ছেলেটা যথেষ্ট নম্রভদ্র। তার জন্য দরদ উঠছে তাই না? আজকে তোর দরদ আমি বের করছি। বলেই নিজের ফোন বের করে সাগর কাকে যেন ফোন লাগালো। জি স্যার। আপনি এমনটা করতে পারেন না। আপনি একটা ছেলের জীবন এভাবে নষ্ট করে দিতে পারেন না। আর কিছুদিন পরে ওর পরীক্ষা, যথেষ্ট ভালো ছেলে, ওর অনেক স্বপ্ন আছে। প্লিজ আপনি আমার কথাটা শুনুন। বলেই নিজের ফোন বের করে সাগর কাকে যেন ফোন লাগালো। নদী কথাগুলো বলতে বলতে অঝরে কাঁদতে আরম্ভ করলো, কিন্তু নদীর কথা শুনে সাগরের কোনো মায়া হলো না, বরং সাগর আরও দ্বিগুণ পরিমাণে রেগে গেল। সাগরেই দ্বিগুণ রেগে যাওয়ার মনে হয় আজকে নদীর জীবনে কাল হবে। সাগর নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদীর চুলের মুঠি ধরে একটানে নিজের মুখোমুখি আনলো। কান্নারত মুখের দিকে তাকিয়ে থেকে সাগরের ঘোর লেগে গেল। কান্নার কারণে ফোলা ফোলা চোখ, ঠোঁটগুলো ফুলে গেছে, লাল টকটকে হয়ে গেছে, চোখের পানিগুলো এসে কোমল ঠোঁটতই ছুঁয়ে দিচ্ছে। নদীর এরকম রূপ দেখে সাগরের রাগ ধীরে ধীরে কোথাও যেন হাওয়া হয়ে গেল। তার শ্বাস ভারী হয়ে আসছে, সে চাইলেও নিজেকে থামাতে পারছে না। অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে শেষে নিজেকে দমাতে না পেরে নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নদী যেন সব খেলো, তার কল্পনাতেও ছিল না সাগর এই পরিস্থিতিতে এমন কিছু করবে। খুব সফটলি কিস করতে লাগলো। নদীও যথেষ্ট সাবালিকা, দুজনেরই শারীরিক কিছু চাহিদা আছে। নদী চাইলেও সাগরকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারল না। ধীরে ধীরে নদী সাগরের সাথে সঙ্গ দিতে আরম্ভ করলো। সাগরের হাতের অবাধ্য ছোঁয়ায় টলায়মান হয়ে যাচ্ছে নদী। অজানা নেশায় বিভোর হলো সাগর। দেহের উপভোগ হতে সাগরের হাত সরিয়ে দিতে চেয়েও পারে না। নদীকে ঘুরিয়ে নিজের বুকের ওপর তার পিঠ ঠেকায়। নদী খামচে ধরে সাগরিক কোট। সংশয় তকলিফে মরছে যায় নদী। মিনমিন কণ্ঠে আওড়ায়, ব্যথা পাই। প্লিজ নদী, আই ক্যান কন্ট্রোল। তোমার কি ভালো লাগছে না? নদী চুপ হয়ে রইল। কণ্ঠস্বরে কেমন প্রমত্ত ভাব। অন্তর কেঁপে উঠল নদীর। কেমন কেমন করে উঠল তার। স্তব্ধভূত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। শুকনো ঢোক গেল সংগোপনে। এতক্ষণে সাগর নদীর বুক থেকে অন্য সরিয়ে ফেলেছে। নদীকে আরও অস্থির করে তুলতে হাতটাকে উদাম মেলে কাঠামোয়। নদীর অবস্থা নাজেহাল। দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে। তার সুদর্শন শক্তপোক্ত পুরুষকে সামলাতে না পারে একটা ভয় কাজ করছে তার মাঝে। সাগর কানের পাশে চুল সরিয়ে সেতেই গভীর অধর ছোঁয়াতে নদী নড়বড়ে হয়ে পড়ে। শরীর অবশ হয়ে আছে। খামচে ধরে সাগরের বুকের কাছে ষাট রক্তকণিকার বয়ে যায় শীতল শিহরণ। শান্তির প্রাপ্তির অকাঙ্ক্ষিত আশঙ্কায় ঝিমিয়ে পড়ে মেয়েটা। ভাইকে নিঃশ্বাস ফেলে কপালে ঠেকায়। হঠাৎ সাগর নদীকে পাঁজা কোলে তুলে নিল। ধীরলয়ে তাকে বিছানায় শুয়ে দরজা গিয়ে বাতি নিভে এগিয়ে এলো লজ্জায় লুটোপুটি আর উন্মাদ প্রেয়সীর দিকে। সাগরের কাছে নদীর কোনো অনুমতির প্রয়োজন নেই তার, কারণ সে তার বিবাহিত বউ, আর একটা স্ত্রীর কর্তব্য স্বামীটাকে সাড়া দেওয়া। বিছানায় এসে গভীর চুম্বন এঁকে দেয় নদীর কপালে। সাগর হাত রাখলো নদীর কামিজের চেনে। নদীকে বিচলিত হয়ে কুকড়ে যেতেও দেয়নি সাগর। নিজের শরীরের জড়ানো ব্লেজার আর শার্ট খুলে ফেলো ফ্লোরে। মেলিক কাঠামো কবজা করে ফেলো নিজ দায়িত্বে।
তীব্র অনুভূতিতে লুটোপুটি খেল দুই আত্মা। গভীর প্রণয় শিখতে হলো দুই নরনারী। প্রথমবার পুরুষদের উত্তাপে নিজেকে হারিয়ে ফেলল নদী। রাত বাড়ে, সাথে বৃদ্ধি পায় প্রণয়ের তাপ। সাগরের এই যত্নশীল স্পর্শে টালমাটাল নদী। নদীর যন্ত্রণার মাঝেও সুখানুভূতিতে নিষিদ্ধ হলো প্রাণ। বাস্তবে সে উন্মাদ হলো নদীকে ভালোবাসার সময় সাগর যথেষ্ট যত্নবান। নাক ঘষে নদীর বক্ষ স্থলে। নদী মুঠো করে ধরে আপন প্রণয় পুরুষের চুল। অধর চুম্বনে বুঁদ হয়ে যায় সাগর। নদী সাড়া দিতে গিয়েও হার মানে। সাগরের উন্মাদনার কাছে সে শিশু। সাগর অমৃত সুতা পান করতে মত্ত। নদী আঁকড়ে ধরে সাগরকে। দেহের উত্তাপে থই থই দুই চিত্র। দীর্ঘ হবে এই রজনী। নদী নরম বদনে নিজের আধিপত্য বিস্তারে বেশ বেগ পেতে হলো সাগরকে। দুই ধাপ পিছিয়ে এসেও সাহস করে এগিয়ে যায় অনেকখানি, কারণ নদী অনেক চিকন। নদী শুধু দেখে চলেছে সাগরকে। আজকে সাগরকে নতুন এক রূপে আবিষ্কার করলো সে। গম্ভীর জেদি মানুষটির মাঝেও যে এত প্রণয় লুকিয়ে আছে কে বলবে। প্রণয়ের ঘনীভূত হয়ে সাগরের দন্ত কাটে নদীর শুভ্র গলদেশে। সে দেহে আবার দৃঢ় চুমুর বর্ষণ ঘটায়, হাতের কঠিন স্পর্শে পীড়ায়। লাজে মাতোয়ারা করে নদীকে। নদী অস্পষ্ট শব্দ মিলিয়ে যায় কোথাও। শুধু কানে আসে সাগরের এর ভারী নিঃশ্বাসের আওয়াজ। বহিরাগত চাঁদের আলো এসে নদীর আংটির চকচকে পাথরের উপর পড়ে। জানালার পর্দা ভেদ করে দেখা যাচ্ছে পূর্ণচাঁদ, যেটা তাকে দিয়েছিল সাগর তাদের বিয়ের দিন। এই রাতের সাক্ষী ছিল চাঁদ নিজে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি সাগর যত্ন নিয়ে মুছে দেয়। দীর্ঘ এক প্রণয় রাত্রি যাপন করে ক্লান্ত দুই নারী পুরুষ। এটে গিয়েছে সীমাহীন সুখের কবিতা। দুজনেই কখন ঘুমিয়ে গেছে সেটা কেউ বুঝতে পায়নি। রোদের আলো চোখে পড়তেই নদীর ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে সমস্ত রুম একবার দেখে নিল। কিছু একটা মনে পড়তেই তাড়াতাড়ি করে উঠে বসলো। দেখলো কেউ নেই রুমে। গতকালের কথা মাথায় আসতেই নিজেকে মারতে ইচ্ছে করছে নদীর। কেন সে বাধা দিতে পারলো না সাগরকে? হঠাৎ চোখে পড়লো বেড সাইডের টেবিলে রাখা একটা স্টিক নোটের উপর সামনে লেখা, আমার কাজ পড়ে গেছে জন্য অফিসে চলে যাচ্ছি। কালকে রাতের জন্য তোমাকে ধন্যবাদ, সম্পূর্ণ আমার করে দেওয়ার জন্য। মন চাইলে তুমি আজকে কলেজে যেতে পারো, না চাইলে যাবে না। আমি আন্টিকে বলে দিয়েছি তোমাকে যেন আজকে ঘুম থেকে না ডাকে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাগরের সারপ্রাইজের কথা শুনে নদী চোখ মুখ কুঁচকে ফেলো। সে জানে না আবার কিসের সারপ্রাইজ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। শরীরের ভিতর খুব বেশি ভালো লাগছে না। 10টা থেকে কলেজ তার। উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে আসলো। নদী কিরে মা, তোর নাকি শরীর খারাপ? সাগর নাকি তোর আমাকে বলেছে এখন ভালো আছিস? দরকার হলে আজকে কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার বাবার কথায় লজ্জা পেল। নিজেকে সংযত করে বলল, না না আব্বু, এখন আমি অনেকটা সুস্থ আছি। এখন ভালো লাগছে। এখন আর কলেজ বাদ দেব না। আর তো এই সপ্তাহই আছি কলেজে, তারপরে তো পরীক্ষা। আর তো কখনো কলেজে যাওয়া হবে না। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, তাহলে আজকে যাওয়ার সময় আমি তোকে কলেজে ড্রপ করে দিয়ে যাবনি। ঠিক আছে। নদীর বাবা তাকে কলেজ গেটের সামনে নামিয়ে দেয়। তার অফিসে চলে গেল। নদী কলেজের মাঠে যেতেই দেখলো সবগুলো একসাথে বসে গল্প করছে। সেখানে আকাশও আছে। আকাশকে ভালো দেখে নদী মনে মনে খুশি হলো। সে তো ভেবেছিল আজকে কলেজে আকাশকে দেখতে পারবে না। আকাশ হয়তো বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। কি রে, আজকে কলেজে আসতে এত দেরি করলি কেন? আমরা সেই কখন থেকে এসেছি জানিস? আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ভাইয়া এসেছিল নাকি? বল বল। লিমার কথা শুনে আকাশ মলিন হাসলো। আজকে আকাশ এখানে বসে আছে, বুঝলাম না তো কিছু। হ্যাঁ, আকাশ বলছিল তোর নাকি বিয়ে হয়ে গেছে, সেটা জানার জন্য এসেছিল। তুই নাকি ওকে বলেছিস। তাই ও আমাদের বলছিল যে কলেজের তো কেউ জানে না এই ব্যাপারে। তাই আমরা বললাম যে এটা আপাতত গোপন রাখা হয়েছে, তোর বিয়ের বিষয়। ও, কংগ্রাচুলেশন নদী। ধন্যবাদ। আরে ওর বিয়ে হয়ে গেছে আজ থেকে 1 বছর আগে। এখন তুমি ওকে কংগ্রাচুলেশন করছো? বলো যে আমাদের ট্রিট দিতে। হোক না বিয়ে 1 বছর আগে, তাতে সমস্যা কোথায়? আমি তো এইমাত্রই জানলাম, তাই না? সেটাই তো, তুমি কিছু মনে করো না আকাশ।
না না, কিছু মনে করিনি। আমার বন্ধুরা মনে হয় চলে এসেছে, ওদের সাথে দেখা করি। তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আর একটু থাকো না। আমার কথায় আকাশ কিছুটা হক চুকিয়ে গেল, নিজেকে শান্ত করে বলল। অন্য একদিন অন্য সময় আড্ডা দিব, এখন আসি। বলে আকাশ দ্রুত সেখান থেকে চলে গেল। আকাশ চলে যেতে নিশাল লিমার পিঠে ধারাম করে একটা কিল মারল। লাজ লজ্জার মাথা সব খেয়ে বসে আছিস নাকি? এভাবে কেউ একটা ছেলেকে থাকতে বলে? মান সম্মান নেই নাকি তোর? আরে কাউকে পছন্দ করলে মান সম্মান থাকতে হয় না, নিজের মান সম্মান বিলীন করে দিতে হয়। লজ্জা থাকলে প্রেম করব কিভাবে? তুই আর মানুষ হলি না রে। আরে তোকে তো এতক্ষণ ধরে ভালোভাবে খেয়াল করিনি। তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন নদী? কই না তো। আসলেই তো, এতক্ষণ তো আমি ভালোভাবে খেয়ালই করিনি। নিশা তো ঠিকই বলেছে, তোর চোখ মুখ দেখে এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তুই অনেক ক্লান্ত, অসুস্থ হয়েছিস নাকি? অসুস্থ হলে আজকে আসতে গেলি কেন? দেখে মনে হচ্ছে রাতে ভালোভাবে ঘুমাসনি। আরে একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দেব আমাকে বল। মানে ভাই, আমাকে কি মানুষ মনে হয় না তোদের? আমার শরীরটা বেশি ভালো না। তাহলে আসতে গেলি কেন? বাসায় থাকতে পারতে। আজকে কলেজে নাই আসলি। এখন তো আর কলেজে তেমন একটা ভালো ক্লাস হয় না। এই সপ্তাহই তো, তারপরে তো আর এমনভাবে আড্ডা দিতে পারবো না। তাই ভাবলাম একদিন যাব না তো কলেজে, আড্ডাটা মিস হয়ে যাবে, তাই চলে আসলাম। আর আমার শরীর এতটাও খারাপ না যে আমি কলেজে আসতে পারবো না। আমি অনেকটাই সুস্থ ওষুধ খেয়ে। ও ও, যদি খারাপ লাগে আমাদের বলিস, ছুটি নিয়ে বাসায় পাঠিয়ে দেব। তাদের কথার মাঝে হঠাৎ করে নদীর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেসেজ এসেছে। ওপেন করতে দেখে সাগর মেসেজ পাঠিয়েছে। কালকে রাত্রে উপহার দেওয়ার জন্য তাকে ক্ষমা করে দিলাম। আশা করি তুমি খুশি হয়েছো। তবে হ্যাঁ, একবার ক্ষমা করেছি বলে বারবার করব এমনটা না। আকাশের দিকে দূরে থাকতে কথাটা মাথায় রেখো। সাগরের মেসেজ দেখে নদীর ভুরু কুঁচকে গেল। সাগর তাকে হুমকি দিল নাকি? যদি আবার সাগরের হুমকি দেওয়া, এটা তার কাছে নতুন নয়। তবে হ্যাঁ, একটু হলেও খুশি হয়েছে সে, কারণ আকাশ সুস্থ স্বাভাবিকভাবেই আছে। এটা দেখেই সে সন্তুষ্ট। নদীর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। পড়াশোনা চাপে নিজের খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছে। সবসময় শুধু পড়ার টেবিলে বসে থাকে। সেদিনের পর থেকে সাগরের সাথে খুব একটা কথা হয়নি তার এই পরীক্ষার কারণে। সাগর রুমে ঢুকে দেখে নদী এখনও পড়াশোনা করছে। এত পড়াশোনা করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আর তুমি ফেল করলেও রিক্সাওয়ালার সাথে বিয়ে হবে না। তুমি ফেল করলেও আমার, না করলেও আমার। মানে আপনি কি বোঝাতে চান আমি ফেল করি? এভাবে থেকে যাচ্ছ কেন? আমি তো সেভাবে তোমাকে কথাটা বলিনি। তাহলে কিভাবে কিভাবে কথা বলছেন বলুন দেখি। আমি তো সব সময় ভুল বুঝি, আপনি তো সঠিক বোঝেন। আমি বলেছি তুমি ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেওয়ার ভয় নেই, কারণ তুমি অলরেডি আমার বউ। তোমার বাবা মা তো এই বলে আর ভয় দেখাতে পারবে না। অনেক রাত হয়েছে, এসো এখন ঘুমিয়ে পড়ো। আপনি কি আজকে এখানে থাকবেন? কেন থাকতে বলছো? থাকলে কিন্তু সেই দিনের মতো। ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া, ছি ছি, আপনার মুখে কোনো কথাই আটকায় না। আমি ঠোঁটকাটা বেহায় নির্লজ্জ না হলে বংশবৃদ্ধি করব কেমন করে? জানতো আপনি এখান থেকে। আমার আর পরীক্ষা কয়েকটা বাকি আছে, তাহলে আমি একটু বেঁচে যাই। আগামীকালকে ছুটি আছে, তাহলে এত প্যারা নেওয়ার কোনো মানেই দেখি না আমি। এখন ঘুমাও। না, আর একটু। আমি বলেছি না এখন ঘুমাইতে হবে, মানে ঘুমাইতে হবে। নদী আর কোনো কিছু বলার সাহস পেল না। চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। যদিও তার অনেক রাগ হয়েছে, কিন্তু কিছু করেনি। কিন্তু সে ভেবে পায় না তার কেন এত রাগ হচ্ছে। আগে তো এমন হতো না। সে তো খুব ধৈর্যশীল ছিল। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে তার, কিন্তু কেন, কী কারণে সেটাই বুঝতে পারছে না। শুধু সাগর কেন, কারোর কথাই শুনতে ইচ্ছে করে না বর্তমানে তার। এই তো গতকালের ঘটনা। পরীক্ষার হলে একটা মেয়ে শুধু তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তাতে সে রেগে রেগে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে মেয়েটাকে। অথচ মেয়েটা কিন্তু রাগার কোনো কথাই বলেনি। এসব আজগুবি ভাবনা ভাবতে ভাবতে গভীর নিদ্রায় তলিয়ে গেল নদী। সাগর নদীর ঘুমন্ত চেহারা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা ছোট্ট করে গভীর চুমু খেলো। নদীর কানে কাছে ফিস ফিস করে বলল, এই মেয়ে, তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেমন করে বলো তো? সত্যি বলতে তোমার আগের চেহারা থেকে এখনকার চেহারায় লাবণ্য বেশি। মনে হয় টুক করে মুখে ফেলি।
দিনে দিনে আমাকে মাতোয়ারা করে ফেলছো নিজের প্রতি, তাই না? তোমাকে ছাড়া তো এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। শুধু পরীক্ষাটা হতে দাও, তারপরে দেখব তোমাকে এখানে কে রাখে। কানের কাছে ফিসফিস আওয়াজ হতেই নদী নড়ছে উঠল, চোখ মুখ কুচকে ফেলো। তার চোখ মুখ কুচকে ফেলা দেখে যে কেউ বুঝতে পারবে তার ঘুমে ডিস্টার্ব করা এখন তার পছন্দ হচ্ছে না। নদীর বাচ্চাদের মতো ভাব দেখে সাগর মুচকি হাসলো, তবে বেশ মজাও পেল। নদীকে একটু জ্বালানোর জন্য তার নাকে সুরসুরি দিতে লাগলো। ঘুমাও ঘুমাও কণ্ঠে নদী বলে উঠল, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না তো। আমার ভীষণ ঘুম পেয়েছে, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দিন। আপনি চাইলে থাকতে পারেন, না চাইলে চলে যান, সমস্যা নেই, কিন্তু আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েন না। নদীর এমন কণ্ঠ শুনে সাগর আর ডিস্টার্ব করলো না, তবে আজকে সে থাকতে পারবে না, তার ভীষণ জরুরি কাজ আছে, না হলে থেকে যেত। আবার ঠোঁটে আলতো করে চুমুকিয়ে রুম থেকে বের হয়ে গেল সাগর। নদী, তাড়াতাড়ি উঠ, অনেক সময় হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে আয়, তোর পছন্দের ডিমের তেহারি করেছি। ডিমের তেলানি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একটা রেসিপি। তা না হলে দেরি হয়ে যাবে। আজকের পর থেকে কয়েকদিন তুই যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুম পারিস, আমি কিছু বলবো না। আজকের পরীক্ষা দিয়ে আয় মা, এখন তাড়াতাড়ি উঠ, 9টা বেজে গেল। নদী মায়ের ডাকে উঠে আশেপাশে তাকিয়ে দেখলো সাগর নাই। হয়তো সাগর রাতে চলে গেছে। এখন কেমন জানি আলাদা একটা টান হয়েছে সাগরের প্রতি। মাঝে মাঝে সেই সাগরকেই ভালো লাগে তার। বর্তমানে তার যেন কি হয়েছে, একটু বেশি ঘুম লাগে, আবার কেউ কিছু বলে রেগে যায়। কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না। আজকে 3-4 দিন হলো এই কথাগুলো চিন্তা করছে, তবে কারণ ধরতে পারছে না। সে ঘুমে ঢুলতে ঢুলতে চলে গেল ওয়াশরুমে, একেবারে গোসল করে বের হলো। তা না হলে কেমন জানি ঘুমটা সরছিল না চোখ থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টার বেশি বেজে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে গেল। তাড়াতাড়ি আয় মা, দেরি হয়ে গেল তো। বলে নিজের প্লেটে নিজেই খাবার নিয়ে খেতে লাগলো। বলে, শুধু ভাজি দিয়ে খাচ্ছিস? তোর প্রিয় ডিমের তেলানি নে। নদীর প্লেটে দিতে গেলে কেমন যেন একটা উটকো গন্ধ নদীর নাকে আসলো। এটা সরাও সামনে থেকে, আমার বমি পাচ্ছে, কেমন একটা গন্ধ আসছে এটা থেকে। কই, অনেক মজা হয়েছে, আমি তো খেলাম, কোনো গন্ধই পেলাম না। জানি না কিছু, আমার কাছে কেমন যেন একটা গন্ধ আসছে। তুমি রেখে দাও ওটা, এখন খাবো না আব্বু, আমার খাওয়া শেষ, চলো তাড়াতাড়ি। চলো। টানা 2.5 ঘন্টা পরীক্ষা শেষে ক্লান্ত হয়ে সবে একসাথে বাহিরে বের হলো। যতই ক্লান্ত থাক, আজকে তাদের আলাদা একটা শান্তি কাজ করছে, কারণ পরীক্ষা শেষ। কিছুদিন সবাই একটু রেস্ট নেবে, তারপরে তো আবার অ্যাডমিশনে পড়াশোনা শুরু করতে হবে। আজকে শেষ হলো পরীক্ষা, কি যে শান্তি লাগছে, ভাবতেই খুব ভালো লাগছে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাও একটা প্যারা ছিল। সবাই বলে প্র্যাকটিক্যাল পরীক্ষা নাকি খুব সহজ, সেটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, সবাই তো তাই বলতো। প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাকি সব দেখে দেখে লেখা যায়। যা যা প্রশ্ন করবে সবই আরিয়া আপু ছিল না, গত বছর পরীক্ষা দিয়েছে, ওই আপু বলল যে খুবই সহজ হয়। আর ওই চুন্নির কথা বিশ্বাস করলি? ওকে তো আমার দেখতে ইচ্ছে করে না, 1 নাম্বারের মিথ্যাবাদী। যাই হোক, পরীক্ষা তো শেষ হয়ে গেল, এটাই হচ্ছে বড় কথা। আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো পরীক্ষায় ভালো হয়েছে, সাথে প্র্যাকটিক্যালও। ওই স্যার যে নাম্বার দিয়েছে দেখেছিস? আমাকে যখন মৌখিক ধরলো তখন দেখলাম ওই যে নাদিয়া আর শিলা, নাদিয়া 25-এর ভিতর 25 পেয়েছে, আর শিলা মনে হয় 23 দেখলাম। আমিও তো একটা প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারিনি, এখন কি যে হয়। হ্যাঁ, আমিও খেয়াল করেছি, তবে তোর যার নাম্বার তার সামনে দেয় না স্যার, দেখতেও দেয় না, কিন্তু ওই যে একটু ফাঁক ফোকর দিয়ে দেখা যায়, ওই আর কি। কিরে নদী, তুই কথা বলতেছিস না কেন? না, তোরা বলতেছিস আমি শুনতেছি, ওই একই রকমই হলো। তুই আমাদের কথা শুনতেছিস ঠিকই, কিন্তু তুই মনে হয় কিছু ভাবতেছিস, তোর মুখ দেখে সেটা মনে হচ্ছে। ওই একই হলো তো। আসলে আমার মনে হচ্ছে কি যেন খাইতে ইচ্ছে করতেছি, কিন্তু বুঝতে পারতেছি না। সেটাই চিন্তা করতেছি যে কি খাইতে ইচ্ছে করতেছি, কিন্তু ভেবে পাচ্ছি না। আজব কথা, নিজের কি খাইতে ইচ্ছে করতেছে এটা বলতে পারতেছিস না? এটা কেমন কথা রে ভাই? নিজের যা খাইতে ইচ্ছে করতেছে সেটা যদি নিজে না বলতে পারো, তাহলে কে বলবে শুনি?
সেটাই তো আমিও চিন্তা করছি। আমার কি খাইতে ইচ্ছে করতেছে, টক টক ঝাল জাতীয় কিছু খাইতে ইচ্ছে করতেছে। তাহলে চল, বেশি ঝাল আর টক দিয়ে চটপটি খেয়ে আসি। কাউচার মামার দোকানে যাই। যাইতে তো টাইম লাগবে রে, আবার কাউসার মামার দোকানে অনেক ভিড় থাকে। আরে কতক্ষণ আর টাইম লাগবে? 20 মিনিটের মতো টাইম লাগবে। আর মামা তো আমাদের চেনে, আমরা গেলে আমাদের আগে থেকেই দিবে, দেখিস। হায় রে, চল। আমার তো এখনই জিভ দিয়ে পানি পড়ছে। মনে হচ্ছে কতদিন ধরে চটপটি খাই না, অথচ 3-4 দিন আগেই কিন্তু খাইলাম। তাহলে চল, আমারও খেতে ইচ্ছে করতেছে। তার তিনজন একসাথে যেতে নিলে আকাশ পিছন থেকে বলে ওঠে, আরে তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে আকাশ, তোমার পরীক্ষা কেমন হলো? ভালো, কিন্তু তোমরা তিনজন কোথায় যাচ্ছ? নদীর চটপটি খেতে ইচ্ছে করছে, তাই সবাই মিলে চটপটি খাইতে যাচ্ছি কাউসার মামার দোকানে। তাহলে চলো, আমি ওর সাথে যাই। ও হচ্ছে আমার বন্ধু নিলয়, তোমরা তো চেনোই। হ্যালো। হ্যাঁ, চিনব না কেন? একই ক্লাসে পড়ি, শুধু কখনো কথা হয়নি, এটাই। ঠিক, তোমাদের সবার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমাদের সবার পরীক্ষায় খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, সবগুলো পরীক্ষা ভালো হয়েছে। তাহলে তো এই খুশিতে সবাই মিলে চটপটি খাওয়াই যায়। হ্যাঁ, আজকে আমি আর নিলয় মিলে তোমাদেরকে ট্রিট দেব। ও, তাহলে তো সেই হবে। দেখি কত টাকা বিল দিতে পারো। নিশার কথা শুনে আকাশ কিছুটা হকচকিয়ে গেল। তারপর হাসি মুখে বলল, আচ্ছা, দেখবো তোমরা কত খেতে পারো। 5 জন তো রিক্সায় যাওয়া যাবে না, তাহলে তোমরা দুজনে একটা অটো ঠিক করে নিয়ে আসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। নিশার কথা মতো আকাশ আর নিশা দুজনে মিলে অটো নিয়ে আসলো। তারপর 5 জনে মিলে চলে গেল একসাথে ফুচকা চটপটি খেতে। মামা কেমন আছেন? আরে মামুনি, তোমরা আয়েন এনে বয়েন। মামা, আমাদের 5 জনের জন্য 5 প্লেট চটপটি দিয়েন। আর আমরা এখানে বসবো না, ওই যে দূরে চেয়ার টেবিল আছে, এখানে বসবো। আপনি ছোটদের দিয়ে পাঠিয়ে দিন তাড়াতাড়ি কিন্তু। মামা, আমার চটপটির ভেতর যেন ডিম দিয়েন না। আচ্ছা, তোমরা গিয়া তাহলে বসো, আমি ছোট করে দিয়া তোমাকে লাইগা চটপটি বানাই দিতাছি। তারা সকলে একসাথে একটু দূরে রাখার চেয়ারে বসে পড়ল। ঠিক কিছুক্ষণ পরে তাদের 5 জনের জন্য 5 প্লেট চটপটি দিয়ে গেল একটা ছোট ছেলে। নিশা, তুই কিভাবে বুঝলি যে আমার চটপটি খাইতে ইচ্ছা করতেছে? আমি তো ঠিকমতো বলতেও পারতেছিলাম না। এখন যে কি ভালো লাগছে। তুই তো চটপটি লাভার, এটা সবাই জানে। তুই যখন বললি টক ঝাল খাইতে ইচ্ছা করতেছে, তখনই বুঝতে পারলাম। এই না হলে আমার বেস্টু। ঢং দেখে আর বাঁচি না মানুষের। আজকে কারো বেস্ট ফ্রেন্ড হইতে পারলাম না বলে আমারে কেউ চুম্মা দেয় না। আমাদের ঢং তোরে দেখতে বলছে কে? তোরে আমি চুমা দিব কেন? তোরে চুমা দেওয়ার মানুষ আছে। তোর আমার চুমা দেওয়ার মানুষ আছে আর আমি জানি না? হায় আল্লাহ, কবে হলো এটা, কখন হলো? ঢং বাদ দে, আমরা সবই জানি তুমি যে। মাগো, ভুল হইছে, আমারে মাফ কইরা দে। এই ভুলের ক্ষমা নেই। তুমি তলে তলে টেম্পো চালাও আর আমাদের কিছুই বলো না। কি মনে করেছো আমরা কি জানবো না? তোরা কিভাবে জানলি শুনি? সেটা তোমার না জানলেও চলবে সুন্দরী, তবে এটা মাথায় রেখো, আমাদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। তুমি আর বোন, আর কিছু কইস না প্লিজ, পায়ে পড়ি। এখানে আমাকে লজ্জায় ফেলিস না। এখানে ওর বন্ধু আছে, আমাদের সম্পর্কে কেউ জানে না। ও তাই নাকি? তাতেই বলে সে নাকি আমাদের বেস্ট ফ্রেন্ড। প্লিজ রাগ করিস না। তোদের আমি বলতে চাইছিলাম, কিন্তু ও আমারে বলতে নিষেধ করছে। কিন্তু তোরা কিভাবে জানলি? তুই হয়তো ভুলে গেছিস আমাদের 4 চোখ। আমাদের চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। নিজেরা তুমি খুব চালাক ভাবো, তাই না? চোখে চোখে কথা হয়, সেটা কি আমরা বুঝি না মনে করেছো? তুমি কি মনে করেছো এমনি এমনি চটপটি খাইতে আসতে রাজি হইছে? তার মানে তোরা ইচ্ছে করে? না, আমরা ইচ্ছে করে না। অন্য সময় হলে ওদের সাথে নিয়ে আসতাম না, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন, যার কারণে ওদের পকেট থেকে টাকা খসাবো। তোরা যা ইচ্ছে কর,
তোরা যা ইচ্ছে কর, কিন্তু এই ব্যাপারে কাউরে কিছু বলিস না প্লিজ। তোমরা সবাই এত ফিসফিস করে কি কথা বলছো? আমাদের বলো, আমরা একটু শুনি। আমাদের কথা তোমাদের শুনতে হবে কেন? এখানে আমাদের মেয়েদের ব্যাপারে কথা হচ্ছে, আমরা আমাদের মতো কথা বলতেছি, তোমরা তোমাদের মতো কথা বলো, হয়ে গেল। লিমার এমন জোরে কথা শুনে আকাশ চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে সকলে একসাথে টুকটাক গল্প আরম্ভ করলো। এমন সময় কোথা থেকে 4জন ছেলে তাদের টেবিলের সামনে আসলো। আরে ফুলটুসিরা, এখানে এসে প্রীতি করছো তোমরা? ছেলেটির এমন কথা শুনে নেশা কিছু বলতে যাবে, নদী তার হাত ধরে চুপ করতে ইশারা করলো। তারপর সকলে কোনো কথা না বলে উঠে চলে যেতে নিলেই ছেলেগুলো তাদের সামনে এসে দাঁড়ালো। আরে আরে ফুলটুসিরা, কই যাও? আমাদের সাথে নিয়ে যাও। ভালোই ভালোই বলছি, আমাদের সামনে থেকে সরে দাঁড়ান, তা না হলে কিন্তু আরে আরে দেখ, এই পুচকে কি বলে, আমাদের নাকি গণধোলাই খাওয়াবে। নিজেদের জ্বালা মিটিয়ে দিয়েছে তো ফুলটুসিরা, সেই জন্য ভালো লাগছে না। আমাদের জালও একটু মিটিয়ে দাও ফুলটুসি, তারপরে ছেড়ে দিব। বলে ছেলেটা নদীর হাত ধরলো। এবার নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ছেলেটার গালে ঠাস করে চড় মেরে দিল। ইউ ব্লাডি বাস্টার, তুই আমাকে চিনিস? তোর শরীর টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। তুই আমারই চড় মারিস? আজকে তোর দেমাগ যদি না ভেঙেছি তাহলে আমার নামও আরিস না। এই ওদের ধর। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। কেউ একজন এসে আরিশ নামের ছেলেটিকে হাত মুচড়ে ধরল। সে আর কেউ না, সাগর। তোর এত বড় সাহস, তোর কলিজা মাপতে হবে, তুই আমার শরীরে হাত দিয়েছিস। হাত মুচড়ে ধরার সাথে সাথে আরিশ নামের ছেলেটি নদীর হাত ছেড়ে দিল। নদী সাগরকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। অন্যদিকে ছেলেগুলো ওদের সবাইকে ছেড়ে আরিশ নামের ছেলেটাকে বাঁচাতে এগিয়ে আসলো। সাগরের সাথে থাকা গার্ডগুলো ছেলেগুলোকে মারতে আরম্ভ করলো। আজকে একটা কাজে সাগরের গার্ড নিয়ে বাহিরে গিয়েছিল। সচরাচর গার্ড নিয়ে সে চলাফেরা করে না। কাজ থেকে ফেরার সময় তার মনে হলো নদীর তো পরীক্ষা শেষ, তাহলে তাকে কলেজ থেকে আনা যাক। কিন্তু সেখানে গিয়ে নদীকে পেল না। তারপর বাসে ফোন দিয়ে জানতে পারল নদী এখনও বাসে যায়নি। তাই ওর ফোনে লোকেশন ট্র্যাক করে জানতে পারে নদী এখানে এসেছে। ওদের নিয়ে যাও, ওদের সাথে আমি রাতে দেখা করতেছি। জি স্যার। আর খুব ভালোভাবে খাতির যত্ন করবে। সাগরের কথা শুনে গার্ড শুকনো একটা ঢোক দিল। সাগর খাতির যত্ন মানে কি বুঝিয়েছে সে খুব ভালো করে জানে। সাগর যতক্ষণ না পর্যন্ত যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ছেলেগুলোর হাতের উপরে ফোটে ফোটে অ্যাসিড পড়বে। জি জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এদিকে আমরা দেখছি। গার্ডটা ছেলেগুলোকে নিয়ে চলে যেতে সাগর নদীর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। রেগে বলল, এই মেয়ে, তোমাকে আমি বলেছি না নিজের মতো চলাচল করবে না? সাহস কত বড়, এত এত মানুষের ভিড়ে ফুচকা খাইতে আসছে। থাপড়িয়ে গাল লাল করে দেব। কিছু বলছি না দেখে ভাব বেড়ে গেছে, তাই না? এখন যদি আমি সময় মতো না আসতাম। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না আসলে যে কি হতো। যাও, সবাই সবার বাসায় চলে যাও। বলে সাগর নদীকে নিয়ে গাড়িতে বসে পড়ল। আর একদিনে সবাই তাদের চলে যাওয়া দেখলো। তারপর আকাশ আর নিলয় চটপটির টাকা দিয়ে সবাই যার যার মতো চলে গেল বাসায়। নদীকে বাড়িতে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল সাগর। তারপরে ঠাস করে একটা চর বসিয়ে দিল। পা ভেঙে রেখে দিব। সাগরের এমন চর খেয়ে নদীর মাথা ঘুরে উঠল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে নিজেকে শান্ত করলো। তারপর হঠাৎ করেই বলে উঠল, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছেন? আবার আমাকে মারেন? যান তো এখান থেকে। আমার চটপটি খেতে ইচ্ছে করতেছিল, আমি খাইছি। এখানে আপনার সমস্যা কোথায়? আবার আমার উপর রাগ ছাড়ছে। নিজেকে কি মনে করেন কি? হ্যাঁ, ঠাস করে একটা কিল মারল সাগরের বুকে। আহ, ভালো হয়েছে বলে জামা কাপড় নেওয়ার সময় চলে গেল। যাওয়ার সময় তো দরজা ঠাস করে বন্ধ করে দিল। নদীর রাগী কণ্ঠ শুনে সাগর ভরকে গেল। যেখানে রাগ দেখানোর কথা তার, সেখানে রাগ দেখাচ্ছে তার বউ। এসে কোন নদীকে দেখছে? নদী তো আগে এমন ছিল না। তো কথার পিছে কথা বলার সাহসও পেত না। আর আজকে সেই কিনা তাকে মারল। নদীর শাও নিয়ে বের হয়ে দেখে সাগর ওভাবে ওখানে দাঁড়িয়ে আছে। নদীর শাও নিয়ে যতটুকু মাথা ঠান্ডা হয়েছিল, আবার তার মাথা গরম হয়ে গেল। রাগী কণ্ঠে বলল, কি হলো? এখন এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে আসেন, দুপুরের খাবার খাবেন। নদীর কথায় সাগরের ঘোর ভাঙল। নদীর ঝাড়ি খেয়ে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। মা, খাবার দাও, খিদে পেয়েছে। নদীর কথা শুনে তার মা তাড়াতাড়ি করে খাবার দিল নদীকে।
কি হলো, এভাবে রেগে আছিস কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তাদের কথার মাঝে সাগর এসে টেবিলে বসলো। তা দেখে নদীর মা তাড়াতাড়ি করে সাগরকে খাবার দিল। মা, আরে বাদ দাও তো। আরো ভাত দাও, পারবি কি? না খেতে পারলে কি আর তোমার কাছে চাইছি, নাকি রাতের অভাব পড়ছে? অবাক করলে আমার জামাইকে বলো, সে দিয়ে যাবে সব কিছু। নদীর এমন কথা শুনে সাগর হাঁ করে তাকিয়ে আছে খাওয়া বাদ দিয়ে। অন্যদিকে নদীর মা তো লজ্জায় শেষ। মেয়ে জামাইয়ের সামনে মেয়ে যদি এমন করে বলে, লজ্জার একটা বিষয় তো। এখানে যে কেউ লজ্জা পাবে। অন্যদিকে নদীর খাওয়া দেখে সাগর আর নদীর মা হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? আমার খাওয়ার দিকে নজর দিচ্ছেন কেন? কই, আমি তো খাচ্ছি। বলে সাগর একটু খাবার মুখে দিল আর চোখে নদীর দিকে তাকিয়ে আছে। নদী খাওয়া শেষে উঠে নিজের রুমে চলে গেল। নদী চলে যেতে সাগর হাঁপছালো। বাবা, তুমি খাচ্ছ না কেন? না মানে আন্টি একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলো। আমিও যা দেখেছি আপনিও কি তাই দেখেছেন? বাবা, আমি নিজেই তো অবাক হয়ে গেছি। যে মেয়ে ভাত খাইতে কত রকমের বাহানা করে খাওয়া নিয়ে, সেই মেয়ে নাকি এখন এতগুলো ভাত খেলো। যেই মেয়ে পটলের তরকারি দেখলেই পারে না, সেই মেয়ে নাকি পটলের তরকারি খেলো। বাবা, আমার মেয়েটা ঠিক আছে? আন্টি, আমি নিজেই তো একটা ঘোরের মধ্যে আছি, কিছু বুঝতে পারতেছে না। আমাকে সেই তখন থেকে ধমকের উপরে রাখছে। বাবা, আমার মেয়েটাকে ভূতে টুতে ধরলো নাকি? ভূত ধরলে তো মানুষ এমন করে বেশি খায়, সবার সাথে রেগে রেগে কথা বলে, আমি শুনেছি। ভূত প্রেত বলতে কিছু নেই। আপনি একজন ওয়েল এডুকেটেড মানুষ হয়ে এমন কথা বলেন। আমার খাওয়া শেষ। এ কি বাবা, তুমি তো কিছুই খেলে না? খেয়েছি তো। বলে সাগর চলে গেল। সাগর চিন্তা করছে আর বলছে, নিজের শাশুড়ি অভয় দিয়ে এখন সে ভয় পাচ্ছে। সে যতই বলুক তার শাশুকে সে ভূত পেতে বিশ্বাস করে না, কিন্তু তার শাশুড়ির কথা শুনে তার মনের ভিতর কেমন যেন করছে। আজ কয়েকদিন হলো তার কাছে কেমন যেন মনে হচ্ছে নদীকে। সে কিছু বলে নদী কখনো মুখের উপর কথা বলতো না, সেখানে আজ কয়েকদিন হলো সে নদীকে কিছুই বলতে পারে না। নদী আরও উল্টো তার উপর রাগ দেখায়। তারপর আজকে দুপুরে কেমনভাবে আবার খাবার খেলো। মনে হলো কতদিন হলো খায় না। নদীকে এত খাবার কখনো একসাথে খেতে দেখেনি সাগর। এমনটা নয়, সে ভাবছে তার বউ বেশি খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে তার কাছে কেন জানি মনে হচ্ছে অন্য সব সময়ের তুলনায় যদি মনে হয় দ্বিগুণ খাবার খাচ্ছে। এতে খাবার নদী কেমন করে খেলো সেটাই তার মাথার ভেতর যাচ্ছে না। ভাবতে ভাবতে কখন রুমে চলে এসেছে সে বুঝতে পারেনি। দেখলো নদী বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ করে। সাগর গিয়ে নদীর পাশে বসলো। নদীর মাথায় হাত রাখতে নদী চোখ খুলে তাকালো। কি হলো? আমার কারণে কি তোমার ঘুম ভেঙে গেল? সাগরের কথা শুনে নদী বুড়কুচকে তীক্ষ্ণ স্বরে বলল, আমি ঘুমাইলে তো ঘুম ভাঙবে, জেগেছিলাম। কিছু বলবেন? না তেমন কিছু না। তোমার শরীর কি খারাপ লাগছে? আমার শরীর খারাপ হতে যাবে কোন দুঃখে? না মানে তুমি তো এরকম ছিলে না। এরকম ছিলাম না মানে? না মানে তুমি তো আগে খাবার খেতে যাইতে না, এটা নিয়ে তোমার কত বাহানা থাকতো। আর আজকে তুমি একাই 3 জন মানুষের খাবার খেয়ে নিলে। কি বললেন আবার বলেন? আমি খেলেও সমস্যা, না খেলেও সমস্যা। আপনাদের সমস্যাটা কোথায়? আমাকে কি একটু শান্তি মতো থাকতে দিবেন না? আপনার কি টাকা কম পড়ছে? টাকা কম পড়লে আমার বাবার কাছে চেয়ে নেবেন। ছি ছি ছি, তুমি এগুলো কি কথা বলছো নদী? আমি চাই ইনকাম করি, শব্দ তোমাদের জন্য ইনকাম করি। তোমরা হবে না তো কারা খাবে? আমার টাকার অভাব পড়বে কেন? আশা করি আমি কখনো না থাকলেও তোমাদের কখনো অভাব হবে না। তাহলে বারবার কেন বলছেন আমি বেশি খাচ্ছি? আমার ক্ষুধা পেয়েছে, আমি খাচ্ছি। এখানে কার সমস্যা আমাকে একটু বলবেন? আম্মাও একই কথা বলে, আপনিও একই কথা বলেন। যান তো এখান থেকে। নদীর এমন রেগে যাওয়া দেখে সাগর চুপ হয়ে গেল। এখন কিছু বলা মানে হিতে বিপরীত হওয়া। তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? নিজেকে শান্ত করো। আপনি যান তো এখান থেকে, আমার রাগ তুলবেন না। নদীর কথা শুনে সাগর পিছন থেকে চলে যেতে নিলেই গম্ভীর কণ্ঠে নদী বলে ওঠে, শোনেন, ওই ছেলেগুলোকে যে আপনি গোডাউনে নিয়ে যেতে বললেন, ছেলেগুলোকে একদম মেরে ফেলার দরকার নেই। এমনভাবে বাঁচিয়ে রাখুন যেন সারা জীবন আফসোস করে, ধুকে ধুকে যেন মরে। এবার যেন সাগরের আরও অবাক হওয়ার পালা। যে মেয়ে কিনা তার কোনো মারামারি খুন খারাপি পছন্দ করতো না, আজকে সেই মেয়ে কিনা এমন বড় একটা কথা বলতেছে। কিছুক্ষণ হাঁ করে নদীর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হ্যাঁ কি? হ্যাঁ কি? এক কথা কয় বার বলতে হয়।
কথায় কি আপনার কানে যায় না নাকি? ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি থাকো, আমি গেলাম। বলে সাগর চলে গেল। সকালে হ্যালো, শুনেছি, কি হয়েছে? সকাল সকাল কি শুনবো? হ্যাঁ, হেয়ালি না করে বল কি হয়েছে। না বললে শুনবো কেমন করে? দোস্ত, এখন সকাল না, দুপুর রে পাগল। প্রায় 11:30 বেজে গেল আর তুই বলছিস সকাল। আচ্ছা যাই হোক, কালকে যে ছেলেগুলো আমাদের সাথে বেয়াদবি করলো, সেই ছেলেগুলো নাকি হাসপাতালে। জানি। তুই কেমন করে জানিস? সাগর বলছে। ও আচ্ছা। বলেই ফোন রেখে দিল। নদী আড়মোড়া ভেঙে উঠে চলে গেল শাওনিতে। শাওনি বের হয়ে রান্নাঘরে চলে আসলো, দেখলো তার মা রান্না করছে। আমু কি রান্না করেছো? আজকে স্পেশাল রান্না হয়েছে, তোমার প্রিয় শুটকি ভর্তা, চিংড়ি ভুনা, রূপচাঁদা মাছ ভাজি, আস্ত বেগুন ভাজি আর গরুর মাংসের রুই ঝাল। ও, তাহলে সব টিফিনে প্যাক করে দাও। কেন? সাগরের দুপুরের খাবার নিয়ে যাব আমি। কি, তুমি নিয়ে যাবে? অবাক হয়ে বলল নদীর মা, কারণ এটা অবাক হওয়ার মতোই কথা। কারণ বিয়ের পর কখনোই নদী সাগরের জন্য খাবার নিয়ে যায়নি। হাজারবার বলেও সে নদীকে পাঠাতে পারেনি, আজ সেই মেয়ে কিনা সাগরের জন্য খাবার নিয়ে যাবে। আমার আর ওনার দুজনের খাবারই প্যাক করে দিও, আমি রেডি হয়ে আসছি। বলেই নদী চলে গেল আর নদীর মা সুন্দর করে সব প্যাকিং করতে আরম্ভ করলো। নদী তার মাঠ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে তার ড্রাইভারকে ফোন করলো না, তার সাথে থাকা গার্ডদেরও আসতে না করে দিল। সাগর যেন এই কথা ভুলেও না জানে সেখানে সাবধান করে দিল। একটা সিএনজি নিয়ে চলে গেল সাগরের অফিসে। যেহেতু সে অফিসে নতুন যাচ্ছে, একটু নার্ভাস লাগছে, তবু সেটা প্রকাশ করলো না। প্রায় আধা ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছালো। 1.5 ঘন্টায় পৌঁছানোর যথেষ্ট কারণ আছে। আমাদের দেশে ট্রাফিকের অবস্থা যতটা ভালো মনে হয় না, অন্য কোথাও এত ভালো ট্রাফিক আছে। প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে ছিল। তার কেমন যেন অস্থির অস্থির লাগছে, হয়তো গরমের কারণে। আর কিছু না ভেবে রিসেপশনে চলে গেল। ম্যাম, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? সাগরের কেবিনটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। রিসেপশনিস্ট অবাক হয়ে ভাবলো, এই মেয়ে কিনা তাদের স্যারকে নাম ধরেই ডাকছে, নাকি তাদের এখানে অন্য কোনো সাগর কাজ করে। ম্যাম, আমি আপনার কথা বুঝতে পারলাম না। এমনিতেই এতখানি জার্নি করে আর ভালো লাগছে না। নদী কিছুটা বিরক্ত হয়ে পড়ল। আপনাদের স্যার সাগর চৌধুরীর কথা বলতেছি, ওনার কেবিনটা দেখিয়ে দিন। আপনার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? না, কেন? অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া স্যারের সাথে দেখা করা নিষেধ। সেটা আপনার ভাবতে হবে না, আপনি আমাকে দেখিয়ে দিন, যা করার আমি করে নেব। তাদের কথার মাঝে আরও একটা মেয়ে আসলো। আরে কি হয়েছে? এই ম্যাডাম স্যারের সাথে দেখা করতে চাই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আনেনি। তার সাগর স্যারের সাথে আপনার কি সম্পর্ক? সে কৈফিয়ত না হয় আপনার স্যারের কাছে চাইবেন, আমি আপাতত উত্তর দিতে বাধ্য নই। ম্যাম, আমাদের রুলসে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবেন না। এখানে আমাদের হাত পা বাঁধা। আর এমনিতেও স্যার এখন দেখা করতে পারবেন না, ওনার মিটিং চলছে এখন। আর এই মেয়েটার সাথে এমন করে কথা বলার কি আছে? দেখে তো মনে হচ্ছে কোনো কার গাইয়া ভূত। দেখ না কেমন করে শাড়ি পরে আসছে, দারোয়ানকে ডেকে বল এ বাহির করে দিতে। মিমি, মেয়েটাকে সেটা আমাদের দেখার বিষয় না। অবশ্যই উনি হয়তো স্যারের পরিচিত, তাই আগে এমনভাবে কথা বলিস না যাতে তোর চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। আরে এই মেয়ের কি এমন ক্ষমতা আছে? এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? চোখ নামাও, চোখ কিন্তু উপড়ে ফেলবো। রাগে নদীর চোখ মুখ লাল হয়ে গেছে। হে ইউ, আপনাকে এখান থেকে বের করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। পাখা গজিয়েছে তাই না? হাতের আঙ্গুল বাঁকিয়ে ফেলবো। আসছে সাগরের সাথে দেখা করার জন্য। এই মেয়ের সাথে নাকি সাগর কথা বলবে। তুমি এখানকার এমপ্লয়ার, সাগর নয়। সাগরকে স্যার বলে ডাকো। মিমি, এটা কিন্তু অভদ্রতা হয়ে গিয়েছে। স্যার জানতে পারলে কিন্তু পরে সমস্যা হবে। ম্যাম, আপনি এত হাইপার হবেন না, আমি দেখছি। আপনি চুপ থাকেন আপু, এই মেয়েকে তো আমি দেখে নিব। তাদের জোরে জোরে কথার মাঝে অফিসের সমস্ত এমপ্লয়ি এসে সেখানে হাজির হলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিতে আরম্ভ করলো। নদী তো রেগে কথা বলতে আরম্ভ করলো। ধীরে ধীরে হাইপার হয়ে উঠলো। আর মানুষজন তো আসছেই না কানাঘোষা করার জন্য। মিটিংয়ের মধ্যে হঠাৎ গ্যাঞ্জামের আওয়াজ শুনে সাগর ভীষণ রেগে গেল। আসিফ, দেখো তো নিচে এত কিসের জন্য গ্যাঞ্জাম হচ্ছে, এত আওয়াজ কিসের জন্য?
এই অফিসের রুলস রেগুলেশন কি সবাই ভুলে গেছে? সব কটাকে বের করে দিব। জি স্যার, আমি দেখতেছি আপনি মিটিং কন্টিনিউ করেন, আমি দেখে আসি নিচে কি হচ্ছে। বলে আসিফ দৌড়ে নিচে চলে গেল। যে দেখে এক প্রকার জটলা বেঁধে আছে। আসিফকে দেখে সবাই সাইড দিলে হঠাৎ করে দেখলো নদীর ঝগড়া করছে। আসিফ ধরে আবার মিটিংয়ে চলে গেল কাউকে কিছু না বলে। স্যার স্যার কি হয়েছে? নিচে এখনো তো আওয়াজ হচ্ছে। স্যার, নিচে নদী ম্যাডাম কার সাথে ঝগড়া করছে, হয়তো কোনো বড় সমস্যা হয়েছে, তা না হলে ম্যাডাম তো এভাবে ঝগড়া করার কথা না। সাগরকে আর পাইকে মিটিং রেখে এক দৌড়ে নিচে চলে গেল। সরি, আপনারা এখন আসতে পারেন, আজকে মিটিংটা কন্টিনিউ করতে পারবো না আমরা। আই অ্যাম রিয়েলি সরি, স্যারের পক্ষ থেকে আমরা দুঃখিত। বলে আসিফও চলে গেল সাগরের পিছু পিছু। সাগর নিচে এসে দেখলো সবাই দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। সাগরকে দেখে সবাই গোল হয়ে থাকায় ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। নদী, তুমি এখানে কেন? কি হয়েছে? এভাবে হারিয়ে গেছো কেন? এই তো আপনি এসে গেছেন। আপনি আপনার অফিসে অসভ্য মেয়েদের কেন রাখেন? এই অসভ্যটার এখনই অফিস থেকে বের করে দেবেন। আমি যেন একে আর দ্বিতীয়বার না দেখি। কত বড় সাহস আমার স্বামীর দিকে নজর দেয়। ওর চোখ আমি তুলে ফেলবো। কি হয়েছে আমাকে সব খুলে বলো, না হলে আমি জানবো কিভাবে? সাগরের কথা শুনে রিসেপশনিস্ট মেয়েটা একে একে সব কথা বলতে আরম্ভ করলো। সব শুনে সাগর মিমির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। মিমি তো ভয়ে গলা শুকিয়ে গেছে। ইতিমধ্যে হঠাৎ করে নদী অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে সাগর তাকে ধরে ফেলে। নদী, এই নদী, কি হলো তোমার? স্যার, আপনি ম্যাডামকে নিয়ে হসপিটালে যান, এদিকে আমি দেখতেছি, আপনাকে চিন্তা করতে হবে না। আমি হসপিটালে যাচ্ছি। হসপিটাল থেকে এসে যেন দেখি এই মেয়ে যেন এখানে না থাকে। কথাটা মাথায় রেখো আসিফ। জি স্যার, আপনি হসপিটালে যান, আমি এদিকে দেখছি। স্যার, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুমি আমার কলেজার দিকে হাত বাড়িয়েছো, আর আমার পরিচয় থেকে হাত বাড়ালে সেই হাতটা আমি রেখে দেব, সেটা কখনো হয়? তাই ভালোই ভালোই বলছে। আমি যেন 5 মিনিটের মধ্যে তোমাকে আর না দেখে আমার অফিসে। বলে সাগর আর 1 মিনিটও দেরি না করে নদীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে সাগরে যেতে দেরি, কিন্তু ডাক্তারদের চিকিৎসা করতে দেরি নেই, কারণ এই শহরে প্রায় সবাই সাগরকে চেনে। আধা ঘন্টা হয়ে গেল, ডক্টর অজ্ঞান হয়েছে, কিন্তু এখনও জ্ঞান ফিরছে না কেন? রিল্যাক্স সাগর চৌধুরী, এত হাইপার হলে চলবে? আমার মনে হয় আপনার ওয়াইফ কোনো কারণে বেশ হাইপার হয়েছিল, সেই সাথে অনেক জার্নি করেছে, যার কারণে তার শরীরের এত প্রেশারটা নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। যদিও বা আরও একটা কারণ আছে অজ্ঞান হওয়ার, তবে আমি এখন নিশ্চিত নই। আপনার স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করতে হবে, তাহলে নিশ্চিত হতে পারবো। আপনি একটু বাইরে গেলে সুবিধা হতো। না, আমি বাইরে যাব না, আমি এখানেই থাকবো। আমার স্ত্রী, আমি এখানে থাকলে কোনো সমস্যা নেই। সাগরের কথা মতো ডক্টর আর কথা পারলো না, সে নিজের কাজ করতে লাগলো। হঠাৎ করে ডাক্তার বলে উঠল, মিস্টার সাগর, আপনি কম্পিউটারের দিকে তাকান। জি। কম্পিউটারের দুটো বিন্দুর মতো দেখতে পাচ্ছেন? জি। কংগ্রেচুলেশন, আপনি যমজ বেবির বাবা হতে যাচ্ছেন। হয়তো আপনার স্ত্রী এই বিষয়ে জানে না, হয়তো বা জানে। ডাক্তারের কথা শুনে সাগরের হাত পা কাঁপতে আরম্ভ করলো। মানে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে আপনি কি বললেন? আপনারা দুজন পিতামাতা হতে যাচ্ছেন। আপনার কাজ হয়ে থাকলে আপনি একটু বাইরে যেতে পারবেন ডাক্তার? সাগরের কথা মতো ডাক্তার মুচকি এসে সেখান থেকে বাইরে বের হয়ে গেল। ডাক্তার চলে যেতে সাগর নদীর পাশে বসে এক হাত নদীর হাতের উপর রাখলো, আর অন্য হাত দিয়ে নদীর পেটের উপর বিড়বিড় করে বলে উঠল, আমার বাচ্চা, না না, আমার বাচ্চারা। এইটুকুনি ছোট্ট একটা পেটে আমার বাচ্চার এখানে আছে। সাগরের চিন্তার মাঝে ধীরে ধীরে চোখ খুলো নদী। প্রথমে সবকিছু চারিপাশে আবছা আবছা দেখলো, ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হলো। দেখলো তার পাশে সাগর বসে আছে। নদী শুয়ে থেকে উঠতে নিলেই সাগর তাকে উঠে বসতে সাহায্য করলো। এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খুব বেশি ভালো না। আচ্ছা, তোমার লাস্ট কবে পিরিয়ড মিস গেছে? সাগরের কথায় নদী খানিকটা লজ্জা পেল। এই তো প্রায় 2 মাস হতে চললো। ওয়ার্ড 2 মাস হচ্ছে তোমার পিরিয়ড হচ্ছে না, আর তুমি আমাকে এখন বলছো? আর এটা নিয়ে ভাবার কিছু নেই, আবার মাঝে মাঝে এমন হয়। মাঝে মাঝে এমন হওয়ার সাথে আর বিয়ের পরে এমন হওয়ার সাথে আকাশ পাতাল তফাৎ আছে। তোমার মাথার ভিতরে এইটুকু কমন সেন্স নেই? মানে? সাগর নদীর কথায় নিজেকে শান্ত করলো। সোনা,
এখন থেকে বেশি বেশি খাইতে হবে, নিজের টেক কেয়ার করতে হবে, আমার কথা মতো চলতে হবে। আমার কথার বাইরে গেলে হাত পা বেঁধে বসিয়ে রাখবো। কি হয়েছে? আমরা বাবা মা হচ্ছি। কি? পেটের উপর রাখা সাগরের হাতের উপর হাত রাখলো, চোখ বন্ধ করলো। এ তো নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করছে। বলছিলাম যে বাবা, নদীকে আমরা নিয়ে যেতে চাচ্ছি। নদী তার বাবার কথা শুনে চোখ বন্ধ করে ফেল, কারণ সে জানে সাগর তাকে কখনো এখান থেকে আর যেতে দেবে না। এখন থেকে নদী এখানেই থাকবে। কিন্তু বাবা, তোমাদের বিয়ে অনুষ্ঠান তো এখনো হয়নি। অনুষ্ঠান করতে হবে এমন কোনো কথা নেই, আর আমি চাইছি না নদী আর আমার বাচ্চাদের এখন কোনো রকম অসুবিধা হোক। ধীরে ধীরে মানুষ একাই সব জানতে পারবে, আর কোনো অনুষ্ঠান হবে না। সাগরের কথায় কেউ আর কোনো প্রত্যুত্তর করলো না, সবাই সাগরের কথা মেনে নিল, কারণ তার কথায় যুক্তি আছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? নদীর 4 মাস হতে চলো, কিন্তু স্বাভাবিকের তুলনায় তার পেটটা অনেক বড় হয়েছে। এখন হাঁটতে চলতে অনেকটা কষ্ট হয়। পেট বড় হবেই বা না কেন, এইটুকুনি পেটের ভিতর 2টো বাবু আছে। সাগর আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে, নদীকে সবার সাথে মিশতে দেয়। আর সাগরের রাগ দূরের কথা, নদীর রাগে সাগর সোজা হয়ে গেছে। প্রথম সাগরের কাছে এগুলো অস্বাভাবিক লাগলো, যখন ডাক্তার বলেছে প্রেগনেন্সিতে এগুলো স্বাভাবিক। তাই এখন যদি নদী রাগ করে, তাহলে সাগর সেই রাগ কমানোর জন্য হাজার চেষ্টা করে, কিন্তু বেচারার চেষ্টা বিফলে চলে যায়। এই যে এখনও নদী রেগে আছে, তার একটাই কারণ, সাগর বাড়িতে আসার কথা ছিল রাত 10টার মধ্যে, আর আসার সময় তার জন্য ফুচকা নিয়ে আসার কথা ছিল, কিন্তু 12টা বাজতে চললো, এখনও তার আসার নাম নেই। ঠিক 12:30টায় সাগর চুপি চুপি রুমের ভিতর প্রবেশ করলো। সে ভেবেছিল নদী ঘুমিয়ে গেছে, কিন্তু না। বাইরেই থাকুন, রুমের ভেতরে প্রবেশ করবেন না। সরি। কোনো সরি চলবে না। আপনার আসার কথা কখন ছিল আর কখন আসতেছেন? কাজের অনেক চাপ ছিল, তার জন্য আসতে পারিনি। এরপর থেকে আর এমন হবে না। এই কথাটা আপনি কতবার বলেছেন? আপনার মুখের কথার কোনো মূল্য নেই। এই যে কানে ধরছি, আর এমন হবে না। এই দেখো, তোমার জন্য ফুচকা নিয়ে আসছি। সাগরের কানে ধরা দেখে নদী মুচকে মুচকে হাসলো। সাগর এবার একটু সাহস করে রুমের ভিতর প্রবেশ করলো, তারপর নদীর হাতে ফুচকা দিয়ে ফ্রেশ হতে চলে গেল। নদী ফুচকা হাতে নিয়ে বসে রইল, কারণ সে জানে সাগর এসে তাকে খাইয়ে দিবে। ফ্রেশ হয়ে এসে দুজনের বারান্দায় বসলো। রাতের খাবার খেয়েছো? আম্মা খাইয়ে দিয়ে গেছে। ও। নদী সাগরের কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে, আর সাগর ফুচকা তৈরি করে নদীকে খাইয়ে দিচ্ছে, আর দুজনে মিলে টুকটাক গল্প করছে। নদীর কেন জানি ইদানিং নিজেকে খুব সুখী মনে হয়। সুখী হবেই বা না কেন, তার স্বামী যে তাকে অসম্ভব ভালোবাসে, আর প্রত্যেকটা মেয়েই এটা চায় তার স্বামী তাকে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে না তাকাক, তাকে ব্যতীত অন্য কোনো মেয়েকে না ভালোবাসুক। মেয়েরা তো ভালোবাসারই কাঙ্গাল।